ভালোবাসা সত্যি অদ্ভুত, মানুষের জীবনকে একেবারে ওলট পালট করে দেয়। এই ভালোবাসা কখনো মানুষকে ফুলে ফুলে সাজিয়ে দেয়, আবার কখনো ভেঙে চুরমার করে ফেলে। তবে সেই ভেঙে পড়া মানুষটাকে আর কখনোই ফিরে পাওয়া যায় না। তার মধ্যে তৈরি হয় সম্পূর্ণ নতুন এক সত্তা। আজকে এমনই এক ভেঙে পড়া ছেলের গল্প শোনাবো আমরা, যাদেরকে সে নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিল। তারাই একসময় ছেলেটাকে সব থেকে বড় ধোঁকা দেয়, তাকে ভেঙে চুরে চুরমার করে নিজের স্বপ্নকে অট্টালিকায় সাজায়। তারা ভুলে গিয়েছিল যে সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ভাগ্যের নির্মম পরিহাসে তাদের সেই ভয়ঙ্কর অতীত আবারও তাদের সামনে এসে দাঁড়ায়। এখন কি হতে চলেছে তাদের পরিণতি, আর তারা কী বা এমন করেছিল, সেটাই জানবো একটা অসাধারণ সাসপেন্স ড্রামা সিরিজ গুনাহের গল্প থেকে। এই সিরিজের টোটাল 25টি এপিসোড রয়েছে, তাই গল্পটা একটু বড়। তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, গল্পটা বড় হলেও বোর হওয়ার কোনো সুযোগ পাবেন না। এর প্রত্যেকটা মোড়ে মোড়ে এতটা সাসপেন্স রয়েছে যে সবসময় আপনার মনে কৌতূহল জাগবে এরপরে কি হতে চলেছে। তো চলুন এখন বেশি কথা না বাড়িয়ে এই রহস্যে ঘেরা গল্পটা জেনে আসা যাক। আর হ্যাঁ, সঙ্গে আছি আমি নুসরাত জাহান। গল্পের শুরুতেই আমরা জেলের ভেতর একজন কয়েদিকে অন্য কয়েকজন কয়েদির হাতে মার খেতে দেখি। ওই লোকগুলো বেচারা ছেলেটাকে মারতে মারতে একেবারে আধমরা করে ফেলছিল। কিন্তু কেন, কি দোষ ছিল তার, সেটা আমরা সামনে জানতে পারব। পরের দৃশ্যে আমরা অভিমন্যু নামের একজন মিলিয়নার বিজনেসম্যানকে দেখতে পাই, যাকে আমরা পুরো গল্পে অভি নামেই ডাকব। ফ্লাইটে যাওয়ার সময় সে একটা ছবি দেখছিল। ছবিতে 4 জন বন্ধুকে দেখা যায়। তাদের মধ্যে একজনের নাম জেকে, একজন মাইকেল, একজন শিবা এবং অন্যজন তারা। এই 4 জনই মূলত আজকের গল্পের মূল পাত্র। যে গল্পের শুরুটা হয় শিবার মাধ্যমে, কিন্তু শেষটা কি হবে তা কারোরই জানা ছিল না। শিবার বন্ধু মাইকেল খুব কড়া মেজাজের ছেলে। রেগে গেলে কাউকে খুন করতেও সে দ্বিধাবোধ করে না। কিন্তু বন্ধুত্বের কথা আসলে তার মতো নরম মনের মানুষ আর দ্বিতীয়টা খুঁজে পাওয়া যায় না। স্পেশালি শিবাকে সে অনেক বেশি ভালোবাসত। অন্যদিকে ছিল জেকে। মদ থেকে শুরু করে যে কোনো নেশায় সে এক্সপার্ট ছিল। আরও একটা জিনিসের নেশা ছিল তার, সেটা হচ্ছে জুয়া। জীবনে কখনোই হারতে শেখেনি সে, তাই কেউ তাকে হারিয়ে দেবে এই ব্যাপারটাও তার হজম হয় না। লাস্ট বাট নট দ্য লিস্ট তারা, শিবার প্রিয় মানুষ, যার জন্য সে নিজের প্রাণ দিয়ে দিতেও প্রস্তুত। তারাও তাকে ভীষণ ভালোবাসত। কিন্তু এত ভালোবাসার পরেও বর্তমানে সে জেকের ওয়াইফ। কথাটা শুনে একটু অবাক হচ্ছেন, তাই না? আমিও হয়েছিলাম। নিঃসন্দেহের পেছনে কোনো বড় রহস্য আছে। তাহলে সেই রহস্যটাই আজকে আমরা জানতে পারব। তো জেকে আর তারা মিলে একটি বড় ক্যাসিনো কাম হোটেলে চলে যায়, অর্থাৎ যেখানে ক্যাসিনোর পাশাপাশি হোটেলের মতো থাকা খাওয়ার সুব্যবস্থাও রয়েছে। সেটা গোয়ার সব থেকে বড় ক্যাসিনো, আর মাইকেল তাদের পার্টনার ছিল। তো সেদিন তাদের ক্যাসিনোতে একজন বড় গেস্ট আসার কথা ছিল। লোকটা একা থাকার জন্য ক্যাসিনোর পুরো একটা ফ্লোর বুক করে নিয়েছিল, তাও আবার যেন তেন ফ্লোর না, রীতিমতো গোল্ডেন সুইটের ফ্লোর। আর রিজার্ভেশনের আগে কড়া ইনস্ট্রাকশন দিয়েছিল যে সেই হোটেলে পৌঁছানোর পর যেন তার অনুমতির বাইরে ওই ফ্লোরে কেউ না যায়। আর সে লোকটাকে জানেন, গল্পের শুরুতে দেখানো অভি। তারা এবং বাকিরা অধীর আগ্রহে তাদের স্পেশাল গেস্টের জন্য ওয়েট করছিল। কিছুক্ষণের মধ্যেই অভি পৌঁছে যায় গোয়াতে। তার সাথে তার অ্যাসিস্ট্যান্ট ক্যারি এবং বডিগার্ড রানাও ছিল। ক্যাসিনোতে যাওয়ার আগে অভি তাদের দুজনকে বলে, এই যুদ্ধটা আমার, আমি একার প্রতিশোধ, তাই তোমরা এখানে ভেবো না আমার সাথে যাবে কি যাবে না। আমি তোমাদের কোনো ক্ষতি চাই না। তবে তার অ্যাসিস্ট্যান্টরা এই কথা জানিয়ে দেয় যে তাদের বস সেখানেই থাকবে, তারাও সেখানে থাকবে, কোনোভাবেই বসকে একা ছাড়বে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, অভি কোন প্রতিশোধের কথা বলছিল? যাই হোক, তারা 3 জন পৌঁছে যায় ক্যাসিনোতে। তাদেরকে ভীষণ আতিথেয়তার সঙ্গে স্বাগত জানানো হয়। ততক্ষণে মাইকেল তার সোর্স কাজে লাগিয়ে অভির ব্যাপারে সব ইনফরমেশন বের করে ফেলে। মাইকেল আসলে একটু সন্দেহভাজন লোক, কাউকে খুব সহজে বিশ্বাস করে না সে। আর অভির মতো একজন রহস্যময় বড় লোককে তো বিশ্বাস করাই যায় না। তো তার সেই গোয়েন্দা এসে জানায় অভি একজন মাল্টিমিলিয়নার এবং জুয়া খেলতে সে ভীষণ ভালোবাসে। জুয়ার কখনো না হারার রেকর্ড আছে তার, যে কারণে ইন্ডিয়াতে এসেও তার অন্য কোনো বড় হোটেলে না উঠে তার আর ক্যাসিনোকে বেছে নিয়েছে সে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, অভির পরিবারের ব্যাপারে কোনো ইনফরমেশন লোকটা বের করতে পারে না। সে কোথা থেকে এসেছে, কি করে, কোনো কিছুই জানার সুযোগ নেই। শুধু এতটুকু জানা যায় যে বছর 2 আগে লাস ভেগাসের একটা ক্যাসিনোতে জুয়া খেলে সে অনেক টাকা জেতে। এরপর হঠাৎ করে কোথাও উধাও হয়ে যায়। সেদিনের পর এখন তার আবির্ভাব ঘটেছে।
ব্যাপারটা মাইকেলের কাছে একটু অদ্ভুত লাগে, তাই সে তার সেই গোয়েন্দাকে অভির ব্যাপারে আরও ইনফরমেশন জোগাড় করতে বলে। সে বুঝে গিয়েছিল লোকটা যখন তাদের ক্যাসিনোতে এসেছে তো কম টাকার বাজি সে ধরবে না, আর বেশি টাকার বাজি মানেই বেশি রিস্ক, আর মাইকেল কোনো রিস্ক নিতে চাচ্ছিল না। তবে অভির রহস্য ভেদ করার আগে শিবার জীবনের কিছু কাহিনী আমাদের জেনে আসতে হবে। শিবা একটা মধ্যবিত্ত পরিবারের খুব সাধারণ ছেলে। বাবা, অন্ধ মা আর ছোট ভাই মটকে নিয়ে তার হাসি খুশি পরিবার। সে সাথে ছিল 3 জন বন্ধু, যাদেরকে সে নিজের থেকেও বেশি বিশ্বাস করত। তার এবং তার পরিবারের ইচ্ছা ছিল শিবা আর্মিতে জয়েন করবে। সৌভাগ্যবশত পরীক্ষায় পাশ করে চান্সও পেয়ে যায়। তখন থেকে চলে যেতে হয় ট্রেনিংয়ে। 1 বছর পর ট্রেনিং থেকে ফিরলে সে দেখতে পায় তার পরিবার এবং বন্ধুরা তাকে রিসিভ করতে এসেছে। ছোট ভাইটা তাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। তার মা অন্ধ হওয়া সত্ত্বেও ছেলের উপস্থিতি টের পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। শিবার বন্ধুরাও তাকে দেখে ভীষণ খুশি, আর তারার কথা না হয় বাদই দিলাম, কিন্তু তাদের এই খুশির মধ্যে কোথাও যেন কোনো একটা রহস্য লুকিয়েছিল। সেখানে আমরা একটা অচেনা অদ্ভুত লোককে দেখতে পাই। লোকটা বারবার শিবার দেখে রহস্যতার দৃষ্টিতে তাকাচ্ছিল, যেটা তারা এবং তার বন্ধুরা নোটিস করে। তবে শিবাকে বিষয়টা বুঝতে দেয় না। কে এই লোক, কেন তাকিয়ে আছে এভাবে? এর উত্তর জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। সে রাতে শিবার পরিবার এবং বন্ধুবান্ধবের সাথে ডিনার করে। সেখানে জেকেকে একটু অদ্ভুত কাপড় পরা দেখে শিবার বাবা জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি কি কোনো ব্র্যান্ড পার্টিতে জয়েন করেছো নাকি? এমন রঙিন কাপড় পরেছো কেন? তখন শিবা তাকে জানায় জেকেও এলাকার একটা নতুন ক্যাসিনোতে চাকরি করতে শুরু করেছে। ব্যাপারটা শিবার বাবা মায়ের কাছে তেমন ভালো লাগে না, তাই শিবার বাবা তাকে বলে, তুমি তো অনেক ভালো ভালো জায়গায় চাকরি করতে পারতে, এখানে জয়েন করতে হলো কেন? তখন জেকে আর কোনো কথা বলে না। আসলে সে পড়াশোনায় খুব একটা ভালো না, তাই ভালো চাকরি পাওয়াটাও তার পক্ষে সহজ ছিল না। তাছাড়া ক্যাসিনোতে আয় বেশি হয়, তাই সেখানে কাজ করতে কারো আপত্তি হওয়ার কথা না। আর সে তো জুয়া খেলতে যাচ্ছে না, শুধু চাকরি করতে যাচ্ছে। তখন শিবার বাবা তাকে বোঝায় যে জুয়া মানুষকে লোভে ফেলে দেয়। তুমি খেলো বা না খেলো, একটা না একটা সময় এর নেশা তোমাকে ঠিক গ্রাস করবে। তবে এত জ্ঞানের কথা জেকের আবার মাথায় ছোকে না, তাই সে কথাটা কাটিয়ে দেওয়ার জন্য বলে উঠছে, তাহলে এই কথাটা আপনারা আপনাদের হবু বৌমাকেও বলুন। কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন জেকে সবাইকে জানায় যে শুধু সে না, তারাও এই একই ক্যাসিনোতে চাকরি করতে শুরু করেছে। এই কথা শুনে শিবা মনে মনে একটু কষ্ট পায়। প্রথমত চাকরিটা তার পছন্দ ছিল না, তার উপর তারা তার কাছে এই বিষয়টা লুকিয়েছে। তারা সেটা বুঝতে পেরে তাকে বলে, আমার স্কুলের চাকরিটা চলে গেছে, আর তুমি তো জানো আমার বাবা মা কেউ নেই, তাই বাধ্য হয়ে চাকরিটা করতে হয়েছে। শিবা তখন আর বেশি কথা বাড়ায় না, তবে তার কাজটা সে মেনে নিতে পারছিল না। তারারও তখন নিজের উপর খুব রাগ হচ্ছিল, তাই সে খাবার ফেলে উঠেই ভেতরে চলে আসে। সেটা দেখে শিবা তার পেছন পেছন চলে আসে ভেতরে। তখন তারা তার কাছে এই অপরাধটার জন্য ক্ষমা চায়। তাকে বোঝানোর চেষ্টা করে যে সে বাধ্য হয়ে এই চাকরিটা করছে, আর সে জানতো শিবা এই কথাটা শুনলে রাগ করবে, তাই সে কথাটা বলতে চায়নি। কিন্তু শিবার রাগ তখনও ঠান্ডা হচ্ছিল না। তারা অনেক কষ্টে তাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে। এমন সময় হঠাৎ জেগে সেখানে পৌঁছে যায়। তাদের দুজনকে একসাথে দেখে কেন যেন সে সহ্য করতে পারছিল না, তাই তারা সেখান থেকে চলে যাওয়ার পর সে শিবার কাছে গিয়ে তারার নামে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। তাকে বোঝানোর চেষ্টা করে যে তারার গায়ে এখন বাইরের হাওয়া লেগেছে, না জানি কখন তার মন পরিবর্তন হয়ে যায়, আর সে অন্য কারোর সাথে বাসা বাঁধার জন্য উড়াল দেয়। কিন্তু শিবা তার কথা একদমই মানতে চায় না। তার সম্পূর্ণ বিশ্বাস ছিল তারা কখনোই তাকে ছেড়ে যাবে না। তাই সে জেকের কথায় পাত্তা না দিয়ে আবারও খাবার টেবিলে গিয়ে বসে। জেকে তখন আড়াল থেকে তারার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দেয়। বোঝা যাচ্ছিল সে মনে মনে কোনো একটা ফোন দিয়ে আসছে। তবে শিবা যে তারাকে পছন্দ করে এটা তার পরিবারের সবাই জানত। তাই পরদিন শিবার মা তার শাশুড়ি দেওয়া আংটিটা শিবার হাতে দিয়ে বলে, এটা তারাকে দিও, তবে মনে রেখো এই আংটিটা আমাদের বংশের সম্মান, কোনোভাবে যেন এটার অসম্মান না হয়। আংটিটা পেয়ে শিবা ভীষণ খুশি হয়। সে দৌড়ে চলে যায় তার বন্ধুদের সাথে এই খুশির খবরটা শেয়ার করতে। জেকে আর মাইকেল তখন কোনো বিষয় নিয়ে ডিসকাস করছিল। তাদের সাথে স্টেশনে দেখতে পাওয়া সে অচেনা লোকটাও ছিল। তবে শিবাকে দেখা মাত্রই তারা টপিকটা ঘুরিয়ে নেয়। শিবা সেটা নোটিস করে না, কারণ সে তখনও তারাকে নিয়েই ভাবছিল। সে যখন তার বন্ধুদেরকে জানায় যে তার মা রাজি হয়ে গেছে এবং সে ওই দিনই তারাকে প্রপোজ করতে যাচ্ছে, তখন মাইকেল ভীষণ খুশি হয় ঠিকই, তবে জেকেকে কেন যেন খুশি হতে দেখা যায় না। আর শিবাকে সেটা বুঝতেও দেয় না। সে তার সামনে এমনভাবে নাটক করে যেন সে শিবার আনন্দে ভীষণ আনন্দিত। সে সন্ধ্যায় শিবা তারাকে নিয়ে একটা বড় হোটেলে যায়, তবে সেখানে তাদের কোনো রিজার্ভেশন ছিল না। সেখানকার টেবিল রিজার্ভ করার মতো সামর্থ্যও ছিল না শিবার।
সৌভাগ্যবশত তার এক বন্ধু ওই হোটেলে চাকরি করত। তার সাহায্য নিয়ে শিবা আর তারা লুকিয়ে চলে যায় হোটেলের ছাদে। সেখান থেকে পুরো শহরের ভিউটা ভীষণ সুন্দর লাগছিল। সেখানকার আভিজাত্য আর সৌন্দর্য তারা মুগ্ধ হয়ে দেখে। এরই মাঝে পেছন থেকে হঠাৎ একটা মিউজিক বেজে ওঠে। তারা পেছনে ফিরে দেখে শিবা তার জন্য স্পেশাল একটা অ্যারেঞ্জমেন্ট করেছে। সে খুব রোমান্টিক আন্দাজে তারাকে বিয়ের জন্য প্রপোজাল দেয়। সেটা দেখে তারা ইমোশনাল হয়ে যায় এবং সাথে সাথেই রাজি হয়ে যায় শিবার প্রপোজালে। তারা দুজন সেদিন ভীষণ খুশি ছিল। রাতে তারা 4 বন্ধু মিলে আড্ডা দিচ্ছিল। সেখানে হঠাৎ জেকের গায়ে শিবার জ্যাকেটটা দেখে তারা একটু অবাক হয়ে যায়, কারণ এই জ্যাকেটটা তারাই শিবাকে গিফট করেছিল। তখন জেকে বলে, আরে তুমি এটা শিবার জন্য এনেছিলে নাকি? আমি তো ভেবেছি তুমি আমার জন্য এনেছো, তাই শিবার কাছ থেকে নিয়ে আমি পড়েছি। জেকে এরকম মজা প্রায় করে, তাই তার কথাই কেউ পাত্তা দেয় না। এরপর একে একে সবাই নিজেদের স্বপ্ন এবং লক্ষ্যগুলোর কথা বলতে শুরু করে। তারার স্বপ্ন ছিল একদিন তার বড় একটা বাড়ি হবে। সেই বাড়ির বারান্দায় একটা সুন্দর শাড়ি পরে তার হাজব্যান্ডের জন্য সে ওয়েট করবে। তার হাজব্যান্ড অফিস থেকে একটা সুন্দর গাড়িতে করে বাড়ির ভেতর ঢুকবে আর তারা বারান্দায় দাঁড়িয়ে উকি দিয়ে তাকে দেখবে। তাদের একটা সুন্দর সংসার হবে। এমন সময় হঠাৎ জেকে বলে উঠছে, হ্যাঁ, তবে সেই সংসার শিবা থাকবে না। এ কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। জেকে ব্যাপারটা সামাল দেওয়ার জন্য বলে দেয়, আরে আমি তো একটু মজা করছিলাম। তবে তার এই মজাটা যে সবসময় মানুষের পছন্দ হয় না, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। যাই হোক, সে যেহেতু মদের নেশা ছিল, তাই তার কথায় এবারেও কেউ পাত্তা দেয় না। এরপর মাইকেল বলে, আমার স্বপ্ন আমার একটা বড় ইয়ট হবে, সেখানে সব ধরনের সুযোগ সুবিধা থাকবে। সেটা শুনে জেকে আবারও বলে উঠছে, এত ছোট স্বপ্ন তোমার? আমার স্বপ্ন আমি গ্যাংস্টার হব, সবাইকে আঙুলের ইশারায় নাচাবো। এসব কথা বলতে বলতেই জেকে হঠাৎ খুব ভায়োলেন্ট হয়ে যায়। সে তার পিস্তলটা বের করে গ্যাংস্টারদের মতো গুলি চালানোর চেষ্টা করে। তার হাতে পিস্তল দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। তাছাড়া ছেলেটা যেহেতু নেশার ঘরে ছিল, তাই তার হাতে যে কোনো অঘটন ঘটে যেতে পারে। তাই সবাই তাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করার চেষ্টা করে, কিন্তু জেকেকে শান্ত করা এত সহজ ছিল না। শিবা তাকে ওয়ার্নিং দিলে জেকে বলে, আমি পিস্তল ফেলবো না, তোমার যদি সাহস থাকে তাহলে তুমি আমার থেকে পিস্তলটা কেড়ে নিয়ে দেখাও। শিবা তখন রাগের মাথায় পিস্তলটা নিয়ে কাড়াকাড়ি শুরু করে দেয়, আর একটা পর্যায়ে পিস্তলটা তার হাত থেকে কেড়ে নিয়ে পাশে রেখে দেয়। কিছুক্ষণ পর জেকের একটু হুঁশ ফিরলে সে বুঝতে পারে কত বড় ঝামেলা পাকিয়ে ফেলেছে। তাই সে শিবের কাছে গিয়ে ক্ষমা চায়। তার রোজকার পাগলামোতে সবাই বিরক্ত হয়ে যায়। তাই শিবা বলে, তোমার কাছে কি সবকিছু ছেলে খেলা বলে মনে হয়? জেকে বলে, জীবনটাই তো একটা খেলা। তার কথা শুনে বেচারা শিবা হতাশ হয়ে যায়। সেটা দেখে তারা তাকে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে নিয়ে বেরিয়ে আসে। শিবার মন খারাপ দেখে তারা বলে, তুমি জেকের কথা বাদ দাও তো, সে তো সবসময় এরকম পাগলের মতো কথা বলে। তুমি একটা কাজ করো, আজ আমার বাড়ির সবাই বেড়াতে গেছে, তুমি আমার বাড়িতে চলো। কিন্তু শিবা তার সাথে যেতে রাজি হয় না। এতে তারা একটু কষ্ট পায়। শেষমেশ ইমোশনাল ব্ল্যাকমেল করে শিবাকে নিয়ে যায় তার বাড়িতে। সে রাতটা তারা একসাথেই থাকে। পরদিন সকালে ঘুম ভাঙলে শিবা দেখতে পায় তার আশেপাশে নেই। শিবা তাকে ডাকে, কিন্তু কোনো রেসপন্স পায় না। তখন হঠাৎ সে দেখতে পায় তার বেডের পাশে তার মায়ের সে আংটিটা পড়ে আছে, যেটা সে তারাকে দিয়েছিল। শিবা বুঝতে পারছিল না তার সাথে এসব কি হচ্ছে। এমন সময় হঠাৎ পুলিশ সেখানে এসে তাকে টেনে হিঁচড়ে ধরে নিয়ে যায় থানায়। পুরোটা দিন তাকে সেখানে আটকে রাখা হয়। সে বারবার সবার কাছে জিজ্ঞেস করতে থাকে তাকে কেন ধরে আনা হলো, কিন্তু কেউ কোনো উত্তর দেয় না। সন্ধ্যায় ইন্সপেক্টর আসলে শিবা আবারও তার কাছে একই প্রশ্ন করে। তখন ইন্সপেক্টর একটা নিউজ পেপার দিয়ে তাকে পেটাতে শুরু করে আর তাকে মনোযোগ সহকারে নিউজ পেপারটা পড়তে বলে। তখন জানা যায় ওই নিউজ পেপারে তার নামে একটা নিউজ ছেপেছে, যেখানে উল্লেখ করা হয়েছে শিবা গতরাতে একটা ব্যাংক থেকে 25 কোটি টাকা চুরি করেছে। নিউজটা পড়ে শিবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে তো এসবের কিছুই জানে না, কিন্তু ইন্সপেক্টর তার কথা মানতে চায় না। তাকে পাগলের মতো মারতে থাকে আর জিজ্ঞেস করে, বল ওই টাকাগুলো তুই কোথায় রেখেছিস? কিন্তু শিবা কোনো উত্তর দিতে পারে না। দেবেই বা কীভাবে? সে তো কিছুই জানে না। সে ইন্সপেক্টরের কাছে তারার ব্যাপারে জানতে চাইলে লোকটা কোনো উত্তর দেয় না। পরদিন শিবাকে কোর্টে চালান করা হয়। উকিল ঠিক করার মতো সুযোগও দেয়া হয় না তাকে। বিরোধী পক্ষের উকিল কোর্টের সামনে তার বিরুদ্ধে সব প্রমাণ পেশ করে। তখন জানা যায় শিবা শুধু ব্যাংক থেকে 25 কোটি টাকাই চুরি করেনি, সেখানকার সিকিউরিটি গার্ডকে গুলি করে মেরে ফেলেছে। পুলিশ ক্রাইম স্পট থেকে তার একটা জ্যাকেট এবং সেখানে থাকা পিস্তলে শিবার ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার পর তাকে অ্যারেস্ট করেছে। এসব শুনে শিবা হতবাক হয়ে যায়, কারণ এসবের কিছুই তো তার জানা ছিল না। মজার বিষয় হলো এই জ্যাকেটটাই সেদিন জেকে পড়েছিল, আর যে পিস্তল থেকে শিবার ফিঙ্গারপ্রিন্ট উদ্ধার করা হয়েছে সেটাও সেদিন জেকের হাতেই ছিল। অর্থাৎ সেদিন জেকের পিস্তলটা শিবার হাতে দেওয়াটা কোনো কোইন্সিডেন্ট নয়, এটা ঠান্ডা মাথায় করা একটা ষড়যন্ত্র ছিল। তো এত কিছুর পরও শিবা নিজের দোষ স্বীকার করতে চায় না।
তখন তারাকে কোর্টে হাজির করে তাকে জিজ্ঞেস করা হয় শিবার সাথে তার সম্পর্ক কী আর সে রাতে কি হয়েছিল। তারা বলে শিবা আমার বয়ফ্রেন্ড, সে রাতে সে আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি রাজি হইনি। তারা মিথ্যা বলছে দেখে শিবা খুব রেগে যায়। তবে সেদিকে খেয়াল না করে তারা বলতে থাকে আমি রাজি না হওয়াতে শিবা অনেক রেগে গিয়েছিল, আমিও তাকে ভালোবাসতাম, কিন্তু ট্রেনিং করে ফেরার পর থেকে সে কেমন যেন বদলে যায়, কথায় কথায় রেগে যেত আর শুধু টাকা টাকা করত। তার মনে হয়েছিল সে গরিব বলে হয়তো আমি তার প্রপোজাল রিজেক্ট করছি, তাই সে বলেছিল সে অনেক বড় কিছু প্ল্যান করছে আর সেদিন রাতেই সেটা এক্সিকিউট করবে, এতে সে অনেক বড় লোক হয়ে যাবে আর আমি তখন তাকে হারানোর জন্য আফসোস করব। তারার কথায় প্রমাণ হয়ে যায় যে ওই রাতে শিবাই ওই ব্যাংকে ডাকাতি করেছে, কিন্তু সত্যিটা তো অন্য কিছু ছিল। তারা তাকে এভাবে ফাঁসিয়ে দেবে এটা শিবা কল্পনাও করেনি। সে তারাকে জিজ্ঞেস করে তুমি এসব কেন করছো, কিন্তু তারা কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায় আর শিবাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়ে পাঠিয়ে দেওয়া হয় জেলে। সেদিনের পর থেকে শিবাকে আর কখনোই দেখা যায়নি। এসব কথা মনে পড়তেই অভি লাফিয়ে ওঠে, তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে ওঠে। বোঝাই যাচ্ছিল শিবার সাথে তার কোনো গভীর সম্পর্ক আছে। তো সেদিন প্রথমবার তারার সাথে অভির দেখা হয়। প্রথম দিন তাদেরকে রিসিভ করার জন্য তারা উপস্থিত ছিল না। তারার পাশাপাশি বাকিদের সাথেও পরিচিত হয় অভি। সেদিন সন্ধ্যায় তাকে ক্যাসিনোতে খেলার জন্য ইনভাইট করা হয়। অভি সে ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে নেয়, তবে খেলতে যাওয়ার আগে প্লেয়ারদের ব্যাপারে সব ইনফরমেশন বের করে। ক্যারি এসে তাকে জানায় যে কে আজ পর্যন্ত কখনো হারেনি এবং হেরে যেতে সে পছন্দ করে না। অভি বুঝে যায় যে কেড়ে জেতার নেশাটাই তার সব থেকে বড় দুর্বলতা, কিন্তু তারার দুর্বলতা কি সেটা এখনও তার অজানা। তবে এসব নিয়ে খুব বেশি না ভেবে সে রাতে খেলার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। রাতে নিচে নামার পর তার সাথে আবারও তারার দেখা হয়। তারা তাকে জিজ্ঞেস করে আমি কি আগে কখনো আপনাকে দেখেছি। অভি বলে আমার সেটা মনে হয় না, কারণ এর আগে আমি কখনোই এই শহরে আসিনি। তারা তখন আর কথা বাড়ায় না। এরপর জেকে আর অভি জুয়া খেলতে শুরু করে আর বাকিরা তাদেরকে উৎসাহ দিতে থাকে। এমন সময় হঠাৎ তারার বাড়ির একজন চাকর তাকে ফোন করে জানায় তার ছেলে কার্তিক ঘোড়া থেকে পড়ে গিয়ে একটু আঘাত পেয়েছে। এ কথা শুনেই তারা দৌড়ে চলে যায় বাড়িতে। কার্তিকের ঘোড়া খুব পছন্দ ছিল, তাই তাদের বাড়িতেও বেশ কিছু ঘোড়া ছিল। তবে সে যেহেতু এখনও অনেক ছোট, তাই তারা কখনোই তাকে ঘোড়ার কাছে যেতে দিত না। তাছাড়া সামনেই কার্তিকের পরীক্ষা, যে কারণে তারা একটু রেগে গিয়ে বলে তুমি এখন পড়াশোনা বাদ দিয়ে ঘোড়ার পেছনে পড়ে আছো কেন, এখন তুমি পড়ো, পরীক্ষা শেষ হলে তোমাকে ঘোড়ায় চড়ার ট্রেনিং দেওয়া হবে। কার্তিক তখন চুপচাপ তার কথা মেনে নেয় ঠিকই, কিন্তু তারা সেখান থেকে যাওয়া মাত্রই তার মাথায় আবারও দুষ্টু বুদ্ধি ঘুরপাক খেতে শুরু করে। নিজের ছেলেকে কষ্টে দেখে তার অতীতের কথাগুলো মনে পড়তে শুরু করে। খুব ছোটবেলায় তার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। সে এবং তার ছোট বোন দিব্যা তাদের মায়ের সাথেই থাকতো। তার বাবা এক ভ্যাগাবন্ড ছিল, কখন কোথায় থাকতো কি করতো কেউ জানতো না। পরিবারের দিকে কোনো খেয়ালই ছিল না তার। তবে একদিন হঠাৎ লোকটা তারাদের সাথে দেখা করতে যায়। তারা ততদিনে অনেকটাই বড় হয়ে যায়। তাকে দেখে লোকটা একটু বেশি আদর যত্ন করতে শুরু করে। অতিভক্তি তো আবার চোরের লক্ষণ। হয়তো ওই লোকটারও কোনো অসৎ উদ্দেশ্য ছিল, তবে তারা বা তার মা কেউ সেটা তখন বুঝতে পারে না। এখানে আরও একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করা যায়। তারার বাবাই হচ্ছে সে অচেনা ব্যক্তি যাকে আমরা শুরুর দিকে স্টেশনে দেখেছিলাম। তবে শিবার সাথে লোকটার কী সম্পর্ক সেটা জানার জন্য আমাদের এখনও একটু অপেক্ষা করতে হবে। যাই হোক, কিছুদিন পর তারার মা মারা গেলে তাদের একজন দুঃসম্পর্কের আত্মীয় তাদের দুই বোনকে নিজের কাছে নিয়ে রাখে। মেয়েগুলো তার সাথে যেতে চাচ্ছিল, কিন্তু তাদের বাবা তাদেরকে যেতে দেয় না, উল্টো তাদেরকে নিয়ে অন্য শহরে শিফট হয়ে যায়। আর সেখান থেকে তারার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হয়। প্রাপ্তবয়স্ক হওয়ার পর তারা প্রতিনিয়ত বিভিন্ন ছেলেদের সাথে ছলাকলায় সম্পর্কে জড়াতে শুরু করে, আর সুযোগ বুঝে তাদের নিঃস্ব করে দিয়ে সব টাকা নিয়ে চলে আসে বাবার কাছে। অবশ্যই কাজটা সে নিজের ইচ্ছায় নয়, তার বাবার ইচ্ছায় করত। তার সুন্দর চেহারা আর কোমল স্বভাব দেখে ছেলেরা খুব সহজেই গলে যেত। তখন তারা সুযোগ বুঝে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে একেবারে গায়েব হয়ে যেত। এভাবে তাদের বিজনেসটা বেশ ভালোই চলছিল। তার বাবাও ভীষণ খুশি ছিল, কিন্তু প্রতিনিয়ত এভাবে মানুষকে ধোঁকা দেওয়াটা সে একদমই মেনে নিতে পারছিল না। তবু বাবার চাপে পড়ে তাকে বাধ্য হয়ে কাজগুলো চালিয়ে যেতে হয়। এসব করতে করতে তার মন থেকে সত্যিকারের ভালোবাসার অনুভূতিটাই দূর হয়ে যায়। তার কাছে জীবনের একটাই অর্থ, ভালোবাসার অভিনয় করে মানুষের কাছ থেকে টাকা হাতানো। কিন্তু একটা সময়ে সে ক্লান্ত হয়ে পড়ে। তাই একদিন তার বাবার এই মিথ্যে সাম্রাজ্য থেকে মুক্তি পাওয়ার সিদ্ধান্ত নেয় সে। রাতে তার বাবা ঘুমিয়ে পড়লে সে সুযোগ বুঝে বাড়ি ছেড়ে পালানোর প্রস্তুতি নেয়। ঘটনাক্রমে দিব্যা তাকে দেখে ফেলে। তখন তারা তাকে গিয়ে বলে তুমি চিন্তা করো না, আমি নিজের কোনো ব্যবস্থা করতে পারলেই তোমাকে এখান থেকে নিয়ে যাব। দিব্যা বলে তুমি আমার চিন্তা করো না, নিজের খেয়াল রেখো। তারা বোনের কাছ থেকে বিদায় নিয়ে এক অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়।
তখনই তার জীবনে শিবার আগমন ঘটে। সেখান থেকে তার জীবনটা একটু একটু করে বদলাতে শুরু করে। ভালোবাসার আসল অর্থ বুঝতে শেখে সে, মন থেকে ভালোবাসতে শুরু করে শিবাকে। কিন্তু কি এমন হলো যার কারণে সে নিজের ভালোবাসার মানুষকেই ধোঁকা দিল? নাকি তার ফিলিংসগুলো সব মিথ্যে ছিল? যাই হোক, পুরনো কথা ভাবতে ভাবতে কখন সময় পার হয়ে গেছে তারা সেটা টেরও পায় না। হঠাৎ করেই হুঁশ ফিরলে সে দৌড়ে চলে যায় ক্যাসিনোতে। তখন মাইকেলের কাছ থেকে সে জানতে পারে জেকে অভির সাথে টেক্কা দিতে গিয়ে কোটি কোটি টাকার বাজি ধরছে। তারা সেটা শুনে টেনশনে পড়ে যায়। সে জেকেকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু জেকে সেটা বুঝতে চায় না। খেলতে খেলতে একটা পর্যায়ে অভি তার কাছে থাকা সবগুলো কয়েন জুয়াতে লাগিয়ে দেয়। জেকে নিজের জয়ের বিষয়টা নিয়ে খুব কনফিডেন্ট ছিল। ঘটনাক্রমে সেটা সঠিক প্রমাণিত হয়। অভি তার কাছে 5 কোটি টাকা হেরে যায়। তবে এতগুলো টাকা হেরে যাওয়ার পরেও তার মধ্যে বিন্দুমাত্র আক্ষেপ ছিল না। ব্যাপারটা মাইকেলের কাছে একটু সন্দেহজনক মনে হয়। অভি সেখান থেকে চলে যাওয়ার পর মাইকেল জানতে পারে অভি নিজের কার্ডগুলো সাথে করে নিয়ে গেছে। তখন মাইকেলের সন্দেহ হয় যে অভি নিশ্চয়ই ইচ্ছে করেই হেরেছে। জেকের থেকেও ভালো কার্ড ছিল অভির কাছে। এর পেছনে অভির নিশ্চয়ই কোনো বড় উদ্দেশ্য আছে, কিন্তু সেটা কি তা মাইকেল বুঝতে পারছিল না। তবে সেটা নিয়ে জেকের কোনো মাথা ব্যথা ছিল না। সে জিতে গেছে, এটাই তার কাছে বড় ব্যাপার। এরই মাঝে তারার বাড়ির চাকর আবারও তারাকে ফোন করে জানায় কার্তিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাটা শুনে তারা ভীষণ ভয় পায়। সে হন্তদন্ত হয়ে বাড়িতে গিয়ে কার্তিককে খুঁজতে শুরু করে। কোথাও বাচ্চাটার হদিস না পেয়ে সে জেকেকে কল করে, কিন্তু জেকে কল রিসিভ করে না। তখন সে মাইকেলকে ফোন করে বিষয়টা জানালে মাইকেল তৎক্ষণাৎ পৌঁছে যায় তারার বাড়িতে। তারা সবাই মিলে পুরো বাড়ি খোঁজাখুঁজি করে, কিন্তু বাচ্চাটার খোঁজ পায় না। এমন সময় দেখা যায় রানা তাদেরকে আড়াল থেকে ফলো করছে। মাইকেলরা কার্তিককে খুঁজতে খুঁজতে বাড়ির বাহিরে বের হয়ে যায়। জায়গাটা বেশ নিরিবিলি আর নির্জন ছিল। মাইকেল খুঁজতে খুঁজতে সেখানে কার্তিকের মাথার ক্যাপটা খুঁজে পায়। তারা বুঝতে পারছিল কার্তিক নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। নিজের সন্তানকে হারানোর ভয় তাকে তারার অতীতের কথাগুলো মনে করিয়ে দেয়, কারণ সেও তো অতীতে একটা মায়ের কোল এভাবেই খালি করেছিল। তাকে তার সন্তানের থেকে দূরে সরিয়ে দিয়েছিল। তারার সে সময়টার কথা খুব বেশি মনে পড়ে, যখন শিবা আর তার সম্পর্ক ধীরে ধীরে এগোতে শুরু করেছে। একদিন শিবা মাইকেল আর জেকের সাথে তার পরিচয় করিয়ে দেয়। তাদের সাথে কথা বলে তারা বুঝতে পারে শিবা তার বন্ধুদেরকে ঠিক কতটা ভালোবাসে। তার কাছে তার বন্ধুরাই সবকিছু ছিল। মাইকেলের ক্ষেত্রেও বিষয়টা ঠিক তেমনই, তবে এদের মধ্যে জেকে একটু স্বার্থপর ছিল। অবশ্য সেটা কখনোই কারো ক্ষতির কারণ না। সবকিছু ঠিকঠাকই চলছিল। দেখতে দেখতে শিবার আর্মি ট্রেনিংয়ে যাওয়ার সময় হয়ে যায়, আর সে সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয় ট্রেনিংয়ের উদ্দেশ্যে। তাকে এভাবে চলতে দেখে তার আর খুব কষ্ট হচ্ছিল, কিন্তু শিবার ভবিষ্যতের কথা ভেবে সে তাকে বাধা দেয় না। শিবার দ্রুত ফেরার আশা নিয়ে সে তার বাড়িতে ফিরে আসে। তার জীবনে সুখের সবেমাত্র হাতছানি দিতে শুরু করে, কিন্তু সেটা বেশি দিন টিকল না। সে বাড়ি ফিরে দেখে দিব্যা তার সাথে দেখা করতে এসেছে। তাকে দেখে তারা ভীষণ খুশি হয়, কিন্তু দিব্যা তো ছোট, তার তো একা আসার কথাই না। তার সাথে কথা বলতে বলতেই হঠাৎ দিব্যার খুব কাশি শুরু হয়। কাশতে কাশতে মেয়েটার মুখ থেকে রক্ত বেরিয়ে আসে, যেটা দেখে তারা খুব টেনশনে পড়ে যায়। এমন সময় ভেতর থেকে তার বাবা বের হয়ে আসে। যে ভয়টার হাত থেকে তারা এতদিন পালিয়ে বেড়াচ্ছিল, আজ সেই ভয়টাই তার সামনে দাঁড়িয়ে আছে। সে বুঝে গিয়েছিল তার বাবা কোনো স্বার্থ ছাড়া তো এতদিন পরে এখানে আসেনি। তবে লোকটা তাকে জানিয়ে দেয় যে সে কোনো উদ্দেশ্য নিয়ে আসেনি, আর সেখানে থাকতেও আসেনি। শুধু তারাকে এক নজর দেখতে এসেছিল। পরদিনই সে চলে যাবে। তারা তখন চুপচাপ তার কথা মেনে নেয়। পরদিন সকালে দিব্যা তারাকে জিজ্ঞেস করে, দিদি, বাবাকে কি তুমি কিছু বলেছ? তারা তার কথা শুনে একটু অবাক হয়ে যায়, কারণ বাবার সাথে তো তারার কোনো কথাই হয়নি। তখন দিব্যা বলে, বাবা তোমার সাথে কিছু একটা বিষয় নিয়ে কথা বলতে চায়, তবে সে যাই বলুক না কেন তুমি তার কথা মানবে না। তখন তারা নিশ্চিত হয়ে যায় যে তার বাবা সত্যি কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। সেদিন ব্রেকফাস্ট টেবিলে তার বাবা তাকে বলে, তুমি আমাকে ধোঁকা দিয়ে পালিয়ে এসেছিলে। ব্যাপারটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। আমার মেয়ে এমন কাজ করবে আমি মানতে পারছিলাম না, কিন্তু পরে বুঝলাম তুমি তো আমার দেখানো পথেই চলছো। আসলে তারার সাথে দেখা করার আগে সে লুকিয়ে লুকিয়ে তারা এবং শিবার ব্যাপারে সব ইনফরমেশন বের করে। লোকটার মনে হচ্ছিল তারা হয়তো এবার শিবাকে টার্গেট করেছে তার কাছ থেকে টাকা নেওয়ার জন্য। কিন্তু তারা তাকে জানায় সে এখন আর আগের মতো নেই। শিবাকে সে মন থেকেই ভালোবাসে, কিন্তু তার বাবা তার কথা মানতে চায় না, কারণ সে তারাকে কখনোই কাউকে ভালোবাসতে শেখায়নি। সে শিখিয়েছে শুধু ধোঁকা দেওয়া, আর সে চাচ্ছিল তারা শিবাকেও ধোঁকা দিক। সে তারার কাছ থেকে প্ল্যান জিজ্ঞেস করে। তারা তখন রেগে গিয়ে বলে, আমার কোনো প্ল্যান নেই, আমি শিবার সাথে সুখের সংসার করতে চাই, এটাই আমার প্ল্যান। তখন তারা তার বাবাকে ব্ল্যাকমেল করতে শুরু করে যে সে শিবার পরিবারকে আসল পরিচয় জানিয়ে দেবে। তারা সেটা শুনে খুব ভয় পেয়ে যায়, কারণ তারা আসল পরিচয় তো দূরের কথা, তার পরিবারের সম্পর্কেও শিবা কিছুই জানত না। সে তার বাবার কাছে হাত জোর করে কাকুতি মিনতি করতে থাকে যাতে সে শিবার পরিবারকে কিছু না জানায়।
কিন্তু তার বাবা তো নাছোড়বান্দা। সে স্পষ্ট ভাষায় তাকে বলে দেয়, তুমি যখন নতুন জীবন শুরু করতেই যাচ্ছ তাহলে সবকিছু তাদেরকে জানিয়ে দাও, আর যদি সেই সাহস না থাকে তাহলে আমি যেরকমটা বলছি সেরকমটা করো, না হলে শিবাকেও হারাবে, টাকা পয়সাও হারাবে এবং নিজের ছোট বোনকেও হারাবে। কথা বলে লোকটা সেখান থেকে বেরিয়ে যায়। তারা এখন কি করবে বুঝতে পারছিল না। তবে এটা সে খুব ভালো করে জানতো, তার বাবা যখন একবার তার পেছনে পড়েছে তখন নিজের স্বার্থ উদ্ধার না হোক যাই হোক না কেন, তারা কোনোভাবেই শিবাকে ধোকা দিতে চাচ্ছিল না। সেটা বুঝতে পেরে তার বাবা আরেকটা প্ল্যান কাজে লাগায়। সে রাতে সে হঠাৎ দিব্যার সামনে কান্না করতে শুরু করে আর বলতে থাকে, তুমি চিন্তা করো না মা, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, আমি তোমাকে বাঁচাবো যেভাবেই হোক না কেন। সে আসলে তারার উপর ইমোশনাল টর্চার করছিল, কারণ সে জানতো তারা দিব্যাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। একটা পর্যায়ে তারা বাধ্য হয়ে তার কথায় রাজি হয়ে যায়। তখন লোকটা তার প্ল্যান খুলে বলতে শুরু করে। সে মূলত একটা ব্যাংকে ডাকাতি করার প্ল্যান সাজিয়ে রেখেছিল এবং সেই প্ল্যানে শুধু তারাই নয়, জেকে এবং মাইকেলকেও ইনক্লুড করার কথা ভেবে রেখেছিল। তারা এসব শুনে ভীষণ ঘাবড়ে যায়, কারণ এতদিন সে ছোটখাটো ধোঁকাবাজি করেছে, কিন্তু ব্যাংক ডাকাতি অনেক রিস্কের কাজ। তখন লোকটা বলে, আমি জানি কাজটা অনেক রিস্কের, কিন্তু একবার যদি আমরা কাজটা ঠিকভাবে করতে পারি তাহলে আমাদের আর কোনো জিনিসের অভাব পড়বে না কখনো, আমরাও আরামে আয়েসে থাকতে পারবো, আর দিব্যার ট্রিটমেন্টও ভালোভাবে হয়ে যাবে। তো তার প্ল্যানটা এরকম ছিল যে তারা প্রথমে জেকেকে ফাঁসিয়ে তার দলে টেনে নেবে। লোকটা বুঝে গিয়েছিল তারার উপর জেকে নজর আছে, তাই তারা বললে জেকে না করতে পারবে না। অন্যদিকে মাইকেলের নিজের ইয়ট কেনার স্বপ্ন, তাই স্বপ্ন পূরণের জন্য সেও রাজি হয়ে যাবে। সেই সাথে তাদের একজন বলির পাঠার প্রয়োজন ছিল, যার ঘাড়ে ডাকাতির দোষটা চাপানো যাবে। সে বলির পাঠাটাই হচ্ছে শিবা। কথা শুনে তারা ভীষণ ক্ষেপে যায়। সে এসব করতে রাজি, কিন্তু শিবার জীবন নষ্ট করতে রাজি না। তখন তার বাবা গিয়ে তাকে বোঝায় যে, তুমি একটুও চিন্তা করো না, শিবাকে আমি 6 মাসের মধ্যে জেল থেকে ছাড়িয়ে আনবো। তখন তুমি তাকে নিয়ে দূরে কোথাও চলে যেও আর সুখে শান্তিতে জীবন কাটিও, আমি আর তোমাকে বাধা দেব না। অনেক বোঝানোর পর তারা ফাইনালি তার বাবার কথায় রাজি হয়ে যায়। তো তাদের প্ল্যান অনুযায়ী সে পরদিন তাদের প্রথম টার্গেট জেকে ফাঁসানোর কাজে লেগে পড়ে। তারাকে প্রথম দেখাতেই জেকে ভালোবেসে ফেলেছিল, তাই তাকে রাজি করাতে তার আর খুব একটা কষ্ট করতে হয় না। তাছাড়া মানুষকে কথার জালে ফাঁসানোর তো তার স্পেশালিটি ছিল। তো এরপর সে জেকেকে তার বাবার সাথে পরিচয় করিয়ে দেয়। তার বাবা জেকেকে বলে, শোনো, কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। যদি কোনো সিকিউরিটি গার্ড তোমাদের দেখে ফেলে বা তাকে কিন্তু তৎক্ষণাৎ মেরে ফেলতে হবে। কথা শুনে জেকে খুব ভয় পেয়ে যায়। সে লোকটাকে জানিয়ে দেয় সে কাউকে খুন করতে পারবে না। তখন তারার বাবা বলে, তোমাকে খুন করতে হবে না, ওটা মাইকেল করবে, সেই প্ল্যানও আমার কাছে আছে, আর মার্ডারের দোষটাও আমরা শিবার উপরেই চাপিয়ে দেব। কথা শুনে জেকে ভীষণ ঘাবড়ে যায়। সে বলে, তাহলে তো শিবার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে, আমি আবার বন্ধুদের সাথে এটা করতে পারবো না। তখন তারার বাবা বলে, এটাই তো ভালো, তাহলে তুমি আজীবনের জন্য তারাকে পেয়ে যাবে, তোমার আর কোনো চিন্তা থাকবে না। তারাকে পাওয়ার লোভে জেকে বাধ্য হয়ে রাজি হয়ে যায়। সেই সাথে মাইকেলকেও বুঝিয়ে শুনিয়ে তাদের প্ল্যানে সামিল করে দেয়। সত্যি বলতে মাইকেলকে রাজি করানোর সবথেকে কঠিন কাজ ছিল, তবে কঠিন হলেও সেটা অসম্ভব না। এরই মাঝে শিবার ট্রেনিং শেষ করে ফিরে আসে। তার মধ্য দিয়ে তাদের প্ল্যানিং চলতে থাকে। দেখতে দেখতে ডাকাতির দিন চলে আসে। মাইকেল আর জেকে খুব কৌশলে শিবার জ্যাকেট আর ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করে রাতের অন্ধকারে পৌঁছে যায় ব্যাংকে, আর তারা শিবাকে ব্যস্ত রাখার জন্য সাথে করে নিয়ে যায় তার বাড়িতে। ডাকাতের মাস্টারমাইন্ড অর্থাৎ তারার বাবা এসবের ভেতরে সামিল ছিল না। সে দূর থেকে শুধু তাদের মনিটর করে যাচ্ছিল যে সব কাজ ঠিকঠাক হচ্ছে কিনা। মাইকেল আর জেকে খুব কৌশলে ব্যাংকের ভেতরে ঢুকে পড়ে। তাদের কাছে দরজার লকের কোড আগে থেকেই ছিল, সেটা দিয়ে তারা ধীরে ধীরে তালাগুলো খুলতে শুরু করে। এমন সময় হঠাৎ সেখানকার ওয়াচম্যান তাদেরকে দেখে ফেলে। লোকটা জেকের পরিচিত ছিল, তাই ধরা পড়ার ভয়ে মাইকেল বাধ্য হয়ে তাকে গুলি করে মেরে ফেলে। তবে গুলি করার পর তারা দুজনেই ভীষণ ভয় পেয়ে যায়, কারণ এর আগে তারা কখনো এসব কাজ করেনি। কিন্তু ভয় পেলে তো চলবে না। তারা দুজন কোনো মতেই নিজেদের সামলে সেখান থেকে টাকাগুলো বের করে চুপচাপ পালিয়ে আসে। পরদিন সকালে পুলিশ ওই ডাকাতির অপরাধে শিবাকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং তার পরদিন তাকে কোর্টে চালান করে দেয়া হয়। তখনও তারা কোর্টের সামনে সবকিছু স্বীকার করে নিতে চেয়েছিল, কিন্তু তার বাবা এমনটা করতে দেয়নি। সে আবারও দিব্যার নাম ব্যবহার করে তারাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে, আর তারা অনিচ্ছা সত্ত্বেও শিবার বিরুদ্ধে সাক্ষী দেয়। কিছুদিন পর তারা হসপিটালে চলে যায়। তখন জানা যায় সে প্রেগনেন্ট। সে বাচ্চাটার অ্যাবর্শন করাতে চেয়েছিল, কিন্তু সেখানে হঠাৎ একটা মা আর বাচ্চার ছবি দেখে সে ফিল করে যে একটা মায়ের জন্য তার সন্তান কতটা মূল্যবান। তাই সে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে সেখান থেকে বেরিয়ে আসে। তার মানে কার্তিক জেকে নয়, শিবার সন্তান। এসব কথা মনে পড়তেই তারার হঠাৎ দম বন্ধ হয়ে আসতে শুরু করে। তখনই হঠাৎ দেখা যায় কার্তিক তার মায়ের কথা না মেনে তার পছন্দের ঘোড়াটা নিয়ে বেরিয়ে গেছে। কিন্তু অতটুকু বাচ্চা তো আর ঘোড়া সামলাতে পারবে না।
যে কারণে ঘোড়াটা লাগামহীন হয়ে যায়। আর কার্তিক সেটা সামলাতে না পেরে ভয়ে চিৎকার করতে থাকে। এমন সময় হঠাৎ অভি একদম হিরোর মতো এন্ট্রি নিয়ে কার্তিককে বাঁচিয়ে নেয়। ততক্ষণে জেকে এবং বাকিরাও সেখানে পৌঁছে যায়। কার্তিকের সুস্থ অবস্থায় ফেরত পেয়ে তারা অনেক ইমোশনাল হয়ে পড়ে। সে অভিকে ধন্যবাদ জানিয়ে বাড়িতে ফিরে যায়, আর অভি ফিরে যায় তার হোটেলে। কিছুক্ষণ পর তার কাছে একটা ইনভাইটেশন কার্ড আসে। তাকে তাদের বাড়ির একটা পার্টিতে ইনভাইট করা হয়েছিল। পার্টিটা অর্গানাইজ করেছে তার ছোট বোন দিব্যা। সীমা না জানলেও অভি তার ব্যাপারে সবকিছু জানত, তাই সে দিব্যার নাম দেখে অবাক হয় না, বরং সে ইনভাইটেশনটা পেয়ে খুব খুশি ছিল। কারণ পার্টিতে যাওয়ার মাধ্যমে সে তারাদের সাথে পার্সোনাল রিলেশন তৈরি করতে পারবে এবং তার প্রতিশোধ নিতেও সুবিধা হবে। সেদিন লিফটে যাওয়ার সময় হঠাৎ মাইকেলের সাথে অভির দেখা হয়ে যায়। মাইকেলের ডাউট হচ্ছিল অভির মধ্যে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে, একটু বেশি রহস্যময় মানুষ সে। অভিও জানত মাইকেল তার উপর সন্দেহ করছে, তবে সে বিষয়টাতে খুব একটা ইম্পর্টেন্স দেয় না। এর মাঝে হঠাৎ টেকনিক্যাল সমস্যার কারণে লিফট বন্ধ হয়ে যায়, আর তখনই হঠাৎ অভির প্যানিক অ্যাটাক আসতে শুরু করে। কারণ বন্ধ জায়গায় সে খুব ভয় পেত। সেখানে আটকে থাকা অবস্থায় তার শিবার কথা খুব মনে পড়ছিল, কারণ শিবাকেও তো একটা সময় একটা বদ্ধ ঘরে আটকে রেখে অমানবিক অত্যাচার চালানো হয়। জেলে যাওয়ার পর পুলিশরা শিবার উপর অনেক টর্চার করে। তার মুখ থেকে ওই 25 কোটি টাকার ইনফরমেশন বের করার চেষ্টা করে। প্রচণ্ড মারধর করার পরেও যখন শিবা দোষ স্বীকার করতে চায় না, তখন ইন্সপেক্টর দিয়ে তার কাটা ঘাগুলোর ওপর লবণ আর মরিচ বাটা লাগিয়ে দেওয়া হয়। বেচারা শিবা যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে, কিন্তু তার চিৎকার শোনার মতো কেউ সেখানে ছিল না। পরদিন তার সাথে তার মা আর তার ছোট ভাই দেখা করতে আসে। শিবা তাদের সামনে কিভাবে দাঁড়াবে বুঝতে পারছিল না। তার মা তাকে ঠিকমতো নিজের খেয়াল রাখতে বলে আর নিজের যত্ন নিতে বলে। আসলে মায়ের মন তো তাই বুঝতে চাচ্ছিল না ওই জায়গাটা আরামের জায়গা না, কঠিন অত্যাচারের জায়গা। তবে তার মা যেহেতু অন্ধ, তাই ছেলের শরীরে দাগগুলো সে দেখতে পায় না। কথা শেষ করে মা চলে যাওয়ার পর ছোট ভাই মঠ এসে তাকে জিজ্ঞেস করে, দাদা তোমার এই কী অবস্থা করেছে, আমিও লোকগুলোকে ছাড়বো না। তখন শিবা বলে, না তুমি কোনো ভুল দিকে এগোবে না, এখন তুমি বড় হয়েছ, তোমাকে বাবা মায়ের খেয়াল রাখতে হবে। আমি জানি না এখান থেকে আমি কোনোদিন বেরোতে পারবো কিনা। ধরে নিও তোমার ভাই মারা গেছে, আর কোনোদিন জেলে আমার সাথে দেখা করতে আসবে না। মঠের তার কথা মানতে ইচ্ছে করছিল না, কিন্তু এছাড়া তার তো আর কোনো উপায়ও ছিল না। তাই সে ভাইয়ের কথা মতো সেখান থেকে ফিরে আসে। তারা দুজনেই জানত শিবা কোনো দোষ করেনি, কিন্তু তার বাবা এই বিষয়টা মানতে চায় না। নিজের ছেলেকে সেও কম ভালোবাসে না, তবে কোর্টে যে বিষয়গুলো প্রমাণ হয়ে গেছে সেগুলো সে চোখের আড়াল করতে পারছে না। এটা নিয়ে দোটানায় ভুগছে। এদিকে মাইকেলও যে চুরি করে অনেক ভালো ছিল ব্যাপারটা তা না। সে কোনো মতে এটা মানতে পারছিল না যে নিজের স্বার্থের খাতিরে সে নিজের সব থেকে ভালো বন্ধুকে ধোঁকা দিয়েছে, তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তারাও বুঝতে পারছিল তার বাবা তাদেরকে যা প্রমিস করেছে সেটা কখনোই হওয়ার না। শিবা কখনোই জেল থেকে বেরোনোর সুযোগ পাবে না। তবে তারা আর মাইকেল কষ্ট পেলেও তার বাবার এবং জেকের মধ্যে এতে কোনো ভ্রুক্ষেপ ছিল না। তারা তো নিজেদের স্বার্থের জন্যই কাজটা করেছে। যাই হোক, তারা নিজেদের টাকাগুলো ভাগাভাগি করে আলাদা রাস্তায় রওনা হয়। তারাকে আলাদা চলে যেতে দেখে জেকে খুব অবাক হয়ে যায়। সে ভেবেছিল তারা হয়তো তাকে ভালোবাসে, তাই শিবাকে ধোঁকা দিয়েছে। সে তারাকে বলে, তুমি তো আমার সাথে থাকতে চেয়েছিলে, তাহলে এখন আমাকে ছেড়ে চলে যাচ্ছ কেন? তারা বলে, আমি কখনোই তোমার সাথে থাকতে চাইনি, তোমার কোথাও ভুল হচ্ছে, আমাদের কাজ শেষ। কথা বলে সে সেখান থেকে চলে যায়। সেই রাতে শিবার কথা ভাবতে ভাবতে হঠাৎ তারার ঘুম ভেঙে যায়। তখন সে বাইরে বেরিয়ে দেখে তার বাবার চুপিসারে বাড়ি থেকে পালাচ্ছে। তারাকে সামনে থেকে লোকটা একটু ঘাবড়ে যায়। সে বলে, আসলে তুমি ঘুমিয়েছিল তো, তাই বিরক্ত করিনি, আমি 2 দিনের জন্য বাইরে যাচ্ছি, আবারও ফিরে আসব। সেটা শুনে তারা বলে, তোমার আর ফিরে আসার প্রয়োজন নেই, আমি নিজের আর আমার বোনের খেয়াল রাখতে পারবো। তবে লোকটা তার কথা মানতে চায় না। সে যাওয়ার সময় তারাকে বলে দেয়, তুমি চিন্তা করো না, আমি আবারও ফিরে আসব। পরদিন সকালেই শহর ছাড়ার উদ্দেশ্যে তারা আর দিব্যা স্টেশনে বসেছিল। তখনই হঠাৎ সেখানে জেকে এসে হাজির হয়। তাকে দেখে তারা একটু অবাক হয়ে বলে, তুমি এখানে কি করছো? তোমাকে তো আমি বলেই দিলাম আমি তোমার সাথে থাকতে পারবো না। সেটা শুনে জেকে বলে, তুমি আমার সাথে এখানে থাকতে পারবে না, ঠিক আছে, তাহলে আমাকে সাথে নিয়ে যাও। তারা তখন বিরক্ত হয়ে তাকে বলে, তোমাকে আমি কতবার বোঝাবো, আমি তোমাকে ভালোবাসি না, তোমার সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। জেকে এই কথাগুলো শুনে ভীষণ কষ্ট পায়, কারণ সে সত্যি তারাকে মন থেকে ভালোবেসে ফেলেছিল। সে তারাকে বলে, তুমি প্লিজ আমাকে সঙ্গে করে নিয়ে যাও, আমি তোমাকে অনেক ভালোবাসি। শিবা তোমার জন্য এমন কি করেছে যে তুমি তার জন্য এত পাগল? আমি তোমার জন্য সব কিছু করতে পারি, তুমি চাইলে নিজের জানও দিতে পারি, আবার কারো জান নিতেও পারি, শুধু তুমি একবার বলো। তার কথাগুলো শুনে তারার মন গলে যায়, আর সে জেকেকে তাদের সাথে যেতে বলে। সেটা শুনে জেকে ভীষণ খুশি হয়ে যায়। অন্যদিকে শিবার উপর অত্যাচার দিন দিন বেড়েই যাচ্ছিল। পুলিশের পাশাপাশি এখন জেলের কয়েদিরাও তার উপর অ্যাটাক করতে শুরু করে। একদিন এক পুরনো কয়েদি হঠাৎ করেই তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়।
শিবা বুঝে উঠতে পারছিল না কি করবে, কারণ ওই লোকগুলো খুবই ভয়ঙ্কর ছিল। সৌভাগ্যবশত আরেক পুরনো কয়েদি এসে তাকে ওই লোকগুলোর হাত থেকে বাঁচিয়ে নেয়। লোকটাকে জেলের সবাই, এমনকি পুলিশরাও খুব সম্মান করত। তাকে সবাই ভাও অর্থাৎ ভাই বলে ডাকত। ভাও শিবাকে নিয়ে গিয়ে তার ক্ষত জায়গায় ড্রেসিং করিয়ে দেয়। এরপর তার জীবনের ঘটনা জানতে চাইলে শিবা ধীরে ধীরে তাকে সব কিছু খুলে বলে। সবকিছু শোনার পর লোকটা শিবাকে বলে, প্রত্যেকটা কাজেরই কোনো না কোনো কারণ থাকে। তোমার বন্ধুরা তোমাকে এভাবে ধোকা দেওয়ার কারণটা কি? শিবা তখন আর কিছু বলতে পারে না, কারণ এই একটা প্রশ্ন তার মনেও তো ঘুরপাক খাচ্ছে। এসব কথা শোনার পর ভাও শিবাকে বোঝায় যে জেল কোনো শান্তির জায়গা নয়। এখানে থাকতে হলে লড়াই করে বাঁচতে হবে, আর যদি সেটা না চাও তাহলে এখান থেকে বেরোনোর চেষ্টা করতে হবে। শিবা তার কথা শুনে চিন্তায় পড়ে যায়। জেল থেকে বেরোনো কি এতটাই সহজ? এরপর ভাও তাকে ইন্সপেক্টরের কাছে নিয়ে যায়। সে জানত ইন্সপেক্টরও শিবার উপর অনৈতিকভাবে অত্যাচার করছে। তবে এবার ভাউয়ের সাথে শিবাকে দেখে সে আর কিছুই বলার সাহস পায় না। তবে আড়ালে তাকে হুমকি দিয়ে যায় যে সুযোগ পেলেই শিবাকে দেখে নেবে। তবে শিবা সেদিকে পাত্তা দেয় না। এতদিন পর ফাইনালি সে খোলা হাওয়ায় বেরোনোর সুযোগ পেয়েছে, এটাই তার কাছে অনেক। ভাউয়ের সাহায্য নিয়ে সব মিলিয়ে নিজেকে সামলে দিতে শুরু করেছে সে। এদিকে তার পরিবার তার চিন্তায় বিভোর হয়ে রয়েছে। মঠ বেচারা যেহেতু তার ভাইয়ের সাথে আর দেখা করতে পারবে না, তাই তার মনের কথাগুলো প্রতিদিন চিঠিতে লিখে রাখত। তার বিশ্বাস ছিল একদিন তার ভাই আসবে আর ওই চিঠিগুলো পড়বে। এভাবেই দেখতে দেখতে অনেকগুলো দিন পার হয়ে যায়। মঠ বড় হয়ে যায়। তার জীবনের একটাই লক্ষ্য, জার্নালিস্ট হয়ে তার ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদেরকে খুঁজে বের করা আর তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। কিন্তু দুঃখের বিষয়, তার ভাই এখন কী অবস্থায় আছে সেটা সে জানে না। এদিকে জেকে আর তারাও নিজেদের জীবনে খুশি ছিল না। তারা বিয়ে করে নিয়েছিল ঠিকই, তবে স্বামী স্ত্রী হয়েছিল শুধুমাত্র নামে। জেকে মন থেকে তারাকে ভালোবাসলেও তারা কখনোই সেটা করতে পারেনি। তারাকে ভালোবেসে জেকে শিবার ছেলেকেও নিজের ছেলে হিসেবে মেনে নেয়, কিন্তু এত কিছুর পরেও কোথায় যেন একটা শূন্যতা ছিল তাদের মধ্যে। অন্যদিকে ভাও একদিন শিবাকে জিজ্ঞেস করে, এখান থেকে বেরোনোর পর তুমি কি করবে? শিবা একটু হেসে বলে, এখান থেকে বেরোতে পারবো কিনা সেটাই তো জানি না। ভাও বলে, তবু একটা প্ল্যান তো থাকা উচিত, কি করবে, কোথায় যাবে? কিন্তু শিবার কাছে এমন কোনো প্ল্যানই ছিল না। তাই ভাও একটু রেগে গিয়ে বলে, আমি তোমার ব্যাপারে সব জানি। তোমার আপন মানুষেরা তোমাকে ধোকা দিয়েছে, তোমার কিছু তো করা উচিত, আমি তোমাকে সাহায্য করতে পারি। তখন শিবা বলে, যদি আমি কখনো সুযোগ পাই তাহলে অবশ্যই এটা জানার চেষ্টা করব যে আমার আপন মানুষগুলো কেন আমাকে এভাবে ধোকা দিল, কী দোষ ছিল আমার। সেটা শুনে ভাও বলে, জানার পর কি করবে? মাফ করে দেবে নাকি শাস্তি দেবে? শিবার বন্ধুরা তার সাথে যা করেছে সেটা ক্ষমার অযোগ্য, তাই সে তাদেরকে শাস্তি দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সে শাস্তি দেবে কিভাবে? এরই মাঝে একদিন হঠাৎ তারার কাছে দিব্যার ফোন আসে। দিব্যা তখন লন্ডন থেকে পড়াশোনা করত আর নিজের ট্রিটমেন্ট করাতো। সে গুরুতরভাবে অসুস্থ ছিল, তবে তার এই রোগের কোনো পার্মানেন্ট সলিউশন ছিল না। তবে সেদিন সে তারাকে জানায় যে তার রোগের একটা পার্মানেন্ট সলিউশন পাওয়া গেছে, তাকে একটা অপারেশন করতে হবে। যদিও কাজটা খুবই রিস্কি, এতে তার জীবনও যেতে পারে, কিন্তু যদি অপারেশনটা সাকসেসফুল হয় তাহলে সে অন্য সবার মতো সুস্থ হয়ে যাবে। অপারেশনের রিস্ক আছে শুনে তারা খুব টেনশনে পড়ে যায়, কারণ আপন বলতে তার একমাত্র ছোট বোনই ছিল। তার খুব ভয় লাগে। তবে দিব্যা বলে সেই অপারেশনটা করাতে চায়। এভাবে হসপিটালে চক্কর কেটে সারা জীবন কাটাতে চায় না সে, তাই তারাও তার কথায় রাজি হয়ে যায়। কিন্তু তার মনের ভয় তখনও কাটে না। তাই পরদিন যখন দিব্যার অপারেশন শুরু হয় তখন তারা জেকেকে সঙ্গে নিয়ে মন্দিরে চলে যায় তার বোনের সুস্থতার জন্য প্রার্থনা করতে। সেখানে গিয়ে সে নিজের করা পাপ আর অন্যায়ের জন্য ক্ষমা চায়, যাতে তার অন্যায়ের শাস্তি তার বোনকে না পেতে হয়। তারা সেখানে বসেই মন খারাপ করে অনেকটা সময় পার করে দেয়। এরই মাঝে জেকের কাছে হসপিটাল থেকে কল আসে। তাকে জানানো হয় দিব্যার অপারেশন সাকসেসফুল হয়েছে, সে এখন সুস্থ। জেকে তৎক্ষণাৎ গিয়ে বিষয়টা তারাকে জানায়। খবরটা পেয়ে তারাও ভীষণ খুশি হয়। ততদিনে শিবা নিজেকে অনেকটাই শক্ত সামর্থ্য করে ফেলে, শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই। জেলের ভেতর যে কয়েদিরা তার উপর মারাত্মক হামলা করেছিল, ভাওয়ের অনুপ্রেরণায় তাদেরকেই কুপকাত করে দেয় সে। সাথে জুয়া এবং তাসের খেলায় নিজের বুদ্ধিমত্তাকেও প্রখর করে দেয়। ভাও তাকে বুঝিয়েছিল মানুষের জীবনটাও জুয়ার মতোই, তাই সব দিক থেকেই তাকে প্রস্তুত থাকতে হবে। ভাওয়ের একটা অদ্ভুত অভ্যাস ছিল, একজন ক্রিমিনাল হওয়া সত্ত্বেও সে সবসময় মহাভারত পড়তে পছন্দ করত।
একদিন কৌতূহলবশত শিবা তার কাছে এর কারণ জানতে চায়। তখন ভাউ বলে, মহাভারত মানুষকে সঠিক পথ দেখায়, জীবনের সঠিক মূল্য বুঝতে সাহায্য করে। এসব কথা বলতে বলতে হঠাৎ একজন কনস্টেবল এসে শিবাকে জানায় তারা নামের একটা মেয়ে তার সাথে দেখা করতে এসেছে। নামটা শুনে শিবা যেন আকাশ থেকে পড়ে, সাথে সাথে চলে যায় তারার সাথে দেখা করতে। এতদিন পর তাকে দেখে তারা চোখের পানি ধরে রাখতে পারে না। এত বড় একটা অন্যায় করে প্রতিনিয়ত অনুশোচনার আগুনে পুড়ছিল সে, কিন্তু শিবা তার চোখের পানি তোয়াক্কা করে না। তারা তাকে বলে, সবসময় সত্যিটা আমাদের চোখের সামনে থাকে না, চোখের আড়ালেও অনেক কিছু থাকে। এটা শুনে শিবা বলে, তোমার মধ্যে সত্যের ছিটা ফোটাওনি, তাই এই কথাগুলো তুমি না বললেই ভালো হয়। তারা বুঝে যায় শিবা তাকে কখনোই ক্ষমা করবে না, তবুও তার কাছে হাত জোর করে ক্ষমা চায়। সে সময় তারার হাতে এঙ্গেজমেন্ট রিং দেখে শিবা বুঝে যায় তারা অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। এটা দেখে তার মনটা আরও বেশি ভেঙে যায়, কারণ কোথাও না কোথাও সে তারাকে আজও ভালোবাসে। সে তারাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারা অশ্রুসিক্ত চোখে সেখান থেকে বেরিয়ে যায়। এসব কথা ভাবতে ভাবতে অভির মনে যেন আকাশ সমান জিদ তৈরি হয়। কিন্তু এখন একটা প্রশ্ন থেকেই গেছে, সেটা হলো এই অভি ছেলেটাকে। তো যেহেতু পার্টিতে যাওয়ার সময় হয়ে গেছে, তাই অভি দ্রুত রেডি হয়ে পার্টির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় দেশের স্বনামধন্য অনেক লোকেরাই পার্টিতে এসেছে, তবে তারা তাদের কাউকেই পাত্তা দিচ্ছে না। সেটা দেখে অভি নিজেই গিয়ে তারার সাথে কথা বলে। কথায় কথায় সে জিজ্ঞেস করে, জেকে কোথায়? তখন তারা এদিক ওদিক তাকালে দেখতে পায় জেকে একটা কোনায় দাঁড়িয়ে মদ খাচ্ছে আর ড্রাগ নিচ্ছে। তারা সেটা দেখে খুব লজ্জায় পড়ে যায়। এরই মাঝে অভির একটা কল আসলে সে কথা বলার জন্য একটু দূরে যায়। তারা সেই সুযোগে জেকের সাথে গিয়ে ঝগড়া করতে শুরু করে। এত বড় পার্টিতে সবার সামনে ড্রাগ নেওয়াটা সে মেনে নিতে পারে না, কিন্তু জেকে তাকে বোঝানোর চেষ্টা করে যে একটা বড় লোকদের স্টাইল এটাই আভিজাত্য। সে কথা শুনে তারা আরও বেশি রেগে যায়। সে বলে ওঠে, টাকা থাকলেই দামি দামি জিনিস কেনা যায় ঠিকই, তবে আভিজাত্য আসে না। কথাটা শুনে জেকে খুব অপমান বোধ করে, তবে তারা সেদিকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে অভি কথা বলতে বলতে একটা মশালের সামনে গিয়ে দাঁড়ায়। মশালের আগুন দেখে তারা আবারও অতীতের কথাগুলো মনে পড়ে যায়। একদিন হঠাৎ জেলে আগুন লেগেছিল। জেলের মধ্যে তখন হুলস্থুল কাণ্ড, সবাই এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে শিবা ইন্সপেক্টরের সামনেই জেল থেকে পালাতে শুরু করে। তখন ইন্সপেক্টর তাকে ধরার জন্য লোক লাগিয়ে দেয়। শিবা তাদের সাথে লড়াই করে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এতগুলো লোকের সাথে সে একা পেরে উঠছিল না। এরই মাঝে ইন্সপেক্টর আচমকা এসে তার উপর অ্যাটাক করলে সে আরও বেশি দুর্বল হয়ে যায়। এরপর ইন্সপেক্টর একটা ধারালো জিনিস দিয়ে শিবার মুখে একের পর এক আঘাত করতে থাকে আর জিজ্ঞেস করতে থাকে, ওই 25 কোটি টাকা কোথায়? শিবায় যন্ত্রণা সহ্য করতে না পেরে ভীষণ এগ্রেসিভ হয়ে যায়। সে ইন্সপেক্টরের হাত থেকে ধারালো জিনিসটা কেড়ে নিয়ে উল্টো তার গলায় বসিয়ে তাকে মেরে ফেলে। সেটা দেখে বাকিরা দৌড়ে আসে আর তার উপর অ্যাটাক করে, কিন্তু শিবা তাদের সবার সাথে লড়াই করতে শুরু করে। আর সেটা ভাও দূরে দাঁড়িয়ে দেখতে থাকে। তাকে দেখে বোঝাই যাচ্ছিল এই আগুন লাগার পেছনে নিশ্চয়ই অন্য কোনো রহস্য আছে। পরদিন সকালে তারা জেকে আর বিদ্যা মিলে গল্প করছিল। দিব্যার অপারেশন হয়ে যাওয়ার পর সে দেশে নতুন কিছুদিনের জন্য বেড়াতে এসেছে, তাই জেকে তাকে আবারও লন্ডনে যেতে দিতে রাজি হয় না। বলে, তুমি এখানে থেকে আমাদের হোটেলের বিজনেস দেখাশোনা করো। সেটা শুনে তারা বলে, হোটেল তো এখনও শুরু করতেই পারলাম না, ও কিসে দেখাশোনা করবে? তখন জেকে জানায় তারা হোটেলের পারমিট পেয়ে গেছে। সেটা শুনে তারা ভীষণ খুশি হয়ে যায়। এমন সময় নিউজ পেপারের মাধ্যমে গতরাতে জেলে লাগা ওই আগুনের ব্যাপারে তারা জানতে পারে। সেখানে বলা হয় ওই আগুনে শিবা পুড়ে মারা গেছে। এটা দেখে সে কান্নায় ভেঙে পড়ে। তার ওই অবস্থা দেখে দিব্যা আর জেকে দৌড়ে আসে তার কাছে। জেকেও নিউজটা দেখে ভীষণ আপসেট হয়ে যায়। তাদের লোভের কারণে এটা তাদের বন্ধু যেভাবে মারা যাবে সেটা কেউ ভাবেনি। এদিকে দেখা যায় শিবাকে আহত অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে ভাউ তার সাথে দেখা করতে আসে। তখন জানা যায় ভাউ শিবাকে বের করার জন্য ইচ্ছাকৃত জেলের ভেতর শর্ট সার্কিট করিয়েছিল, আর শিবার মৃত্যুর খবর ছড়ানোর পেছনেও তারই হাত আছে। শিবার মুখের অবস্থা খুব খারাপ ছিল, তাই হসপিটালে নিয়ে যাওয়া মাত্রই তার পুরো মুখে ব্যান্ডেজ করে দেওয়া হয়, যে কারণে তার চেহারা কেউ চিনতে পারে না। সেই সুযোগটা কাজে লাগিয়ে ভাউ তাকে যশবন্ত নামের এক অন্য কয়েদির পরিচয়ে বাহিরে বের করে আনে। এরপর তার প্লাস্টিক সার্জারি করিয়ে চেহারা পুরোপুরি পাল্টে দেয়। তবে তার নতুন চেহারাটা কেউ দেখার আগেই শিবা সেখান থেকে পালিয়ে যায়। এরপর ভাউয়ের পাঠানো ডক্টর তার চেহারা থেকে ব্যান্ডেজ সরিয়ে ফেলে, আর এই নতুন চেহারাটা ছিল অভিমন্যুর। অর্থাৎ অভিমন্যু আর কেউ নয়, শিবা নিজেই।
সেখান থেকে শিবার মৃত্যু হয় আর জন্ম নেয় অভিমন্যু। জেল থেকে বেরোনোর পর অভি তার পরিবারের সাথে দেখা করতে যায়, কিন্তু এখন যেহেতু তার চেহারা বা তার অতীত কোনোটাই তার সাথে নেই, তাই সে ভেতরে ঢোকার সাহস পায় না। দূর থেকে বাবা মা আর ছোট ভাইকে দেখে চোখ জোড়ায় সে। এরপর রাতে আবারও সে লুকিয়ে লুকিয়ে তার বাড়ির সামনে যায়। মর তখন তার ভাইকে চিঠি লিখছিল। এটা শিবাকে লেখা তার শেষ চিঠি ছিল, কারণ তার বাবা বলেছিল এখন তাদেরকে শিবার সব স্মৃতি মুছে ফেলতে হবে, না হলে তার মাকে বাঁচানো যাবে না। মূলত এতগুলো দিন পার হয়ে যাওয়ার পরেও শিবার মা তার ছেলেকে ভুলতে পারছিল না, যে কারণে শিবার বাবা সিদ্ধান্ত নেয় শিবার সব স্মৃতি মুছে তারা ওই এলাকা থেকে দূরে কোথাও চলে যাবে। তাই মর শিবাকে লেখা সব চিঠিগুলো নিয়ে যায় ডাস্টবিনে ফেলার জন্য। কিন্তু চিঠিগুলো ফেলতে তার ভীষণ কষ্ট হচ্ছিল। বেচারা হাউমাউ করে কাঁদতে শুরু করে, আর সেটা আড়াল থেকে অভি দেখে ফেলে। ঘটনাক্রমে মর্ষ তাকে দেখতে পায়, কিন্তু চিনতে পারে না। তাই এভাবে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে অভিকে বকাঝোকা করে ভেতরে চলে যায়। তখন অভি গিয়ে সেখান থেকে একটা চিঠি তুলে নিয়ে পড়তে শুরু করে। চিঠিটা পড়ে সে বুঝতে পারে তার ভাই তাকে কতটা ভালোবাসে, কিন্তু আজ এত কাছাকাছি থাকা সত্ত্বেও সে ভাইটার কাছে যেতে পারবে না। তাই এক বুক আফসোস নিয়ে সেখান থেকে ফিরে আসে অভি। এসব কথা ভাবতে ভাবতেই হঠাৎ দিব্যার চাকে অভির ঘোর কাটে। দিব্যা নিজে থেকে তার সাথে পরিচিত হয়। আসলে দেশে আসার পর থেকেই অভির ব্যাপারে শুনতে শুনতে তার মনে অনেক কৌতূহল ছিল, আর সবথেকে বেশি কৌতূহল জেগেছিল এইটা জানার পর যে অভি জেকের কাছে জুয়াতে 5 কোটি টাকা হেরে যাওয়ার পরেও তার মধ্যে কোনো টেনশন নেই। তো অভির সাথে দেখা করতে গিয়ে প্রথম দেখাতেই ভালো লেগে যায় দিব্যার। সে সরাসরি অভিকে জিজ্ঞেস করে তার রিলেশনশিপ স্ট্যাটাস কী। তারা তখন সেখানেই ছিল। সে হঠাৎ দিব্যার এমন কথা শুনে একটু এম্বারাস হয়ে যায়। তবু অভি তাকে বলে, আমার রিলেশনশিপ স্ট্যাটাসটা একটু কমপ্লিকেটেড। একজনকে ভালোবেসে ভুল করেছিলাম, আর এখন তো ধোঁকা দেওয়ার ট্রেন্ড চলছে, তাই আমিও সেই ট্রেন্ডে গা ভাসিয়েছি। দিব্যা তখন আর কথা বাড়ায় না, বরং তারা আর অভিকে নিয়ে টেনে নিয়ে যায় স্টেজে ডান্স করার জন্য। আর মাইকেল আড়াল থেকে সেগুলো দেখে জ্বলতে থাকে। অভির ওপর শুরু থেকেই তার নজর ছিল, কিন্তু তার জেলাস হওয়ার কারণটা জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। স্টেজে ডান্স করতে করতে হঠাৎ দিব্যা সেন্সলেস হয়ে যায়। সেটা দেখে তারা ভীষণ ঘাবড়ে যায়। সে চিৎকার করে জেকেকে ডাকতে শুরু করে, কিন্তু জেকের কোনো খোঁজই ছিল না। সে নেশায় বেহুশ হয়েছিল। তাই অভি আর তারা মিলে দিব্যাকে নিয়ে দ্রুত হসপিটালে রওনা হয়। সেখানে পৌঁছানোর সাথে সাথেই তাকে নিয়ে যাওয়া হয় এমার্জেন্সি রুমে। আর তারা এবং অভি বাইরে বসে অপেক্ষা করতে থাকে। তারার খুব টেনশন হচ্ছিল বোনটাকে নিয়ে। সেই সাথে তার এটাও খারাপ লাগছিল যে তার কারণে অভিকে এত ঝামেলা পোহাতে হচ্ছে। তখন অভি বলে, তুমি চিন্তা করো না, দিব্যা ঠিক সুস্থ হয়ে যাবে। তারা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কিভাবে এত নিশ্চিত যে দিব্যা ঠিক হয়ে যাবে? অভি উত্তর দেয়, দিব্যা তোমাকে অনেক ভালোবাসে, আর যারা ভালোবাসে তারা কখনো ছেড়ে দেয় না। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, সবসময় পাশে থাকে। সেটা শুনে তারা বলে, আপনার ভালোবাসার মানুষগুলো সত্যি অনেক লাকি। এই কথা শুনে অভি আপসেট হয়ে যায়। আসলে আমরা যত কঠিন থাকার চেষ্টা করি না কেন, ভালোবাসার মানুষটার সামনে অ্যাটিটিউড দেখানো সম্ভব হয় না। এমন সময় হঠাৎ নার্স এসে তাদেরকে ভেতরে ডেকে নিয়ে যায়। ততক্ষণে যে কেউ নিজেকে কোনো মতে সামলে পৌঁছে যায় হসপিটালে। তখনও তার ঘোর পুরোপুরি কাটেনি। তার মাতলামো দেখে সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। যাই হোক, সে কোনো মতে নিজেকে সামলে তারার কাছে গিয়ে দেখে দিব্যা এখন অনেকটাই সুস্থ। জেকে তখন খুশি হয়ে অভিকে ধন্যবাদ জানায়, আর বলে, তোমাকে দেখে আমার একটা পুরনো বন্ধুর কথা মনে পড়ে গেছে। সেও তোমার মতো মানুষকে সাহায্য করার জন্য সবার আগে এগিয়ে যেত। তার উপর অন্ধের মতো বিশ্বাস করা যেত। কথাটা শুনে অভি বুঝে যায় জেকে শিবার কথাই বলছে। তাই সে আরও কৌতূহল নিয়ে গিয়ে জিজ্ঞেস করে, তোমার সে বন্ধু কোথায়, কি হয়েছে তার? জেকে তখন নেশার ঘোরে অভিকে কিছু বলতে যাবে, তখনই তারা ঘাবড়ে গিয়ে তাকে থামিয়ে দেয়। তখন জেকেরও হুঁশ আসে যে সে অভির সামনে তার অন্যায়গুলো স্বীকার করতে শুরু করেছিল। তাই সিচুয়েশন সামলানোর জন্য সে হঠাৎ হেসে বলে ওঠে, আরে আমি তো মজা করছিলাম, এমন কোনো বন্ধুই আমার নেই। তখন দিব্যাও হঠাৎ জিজ্ঞেস করে, তোমরা কোন বন্ধুর কথা বলছো? কারণ সে বেচারি নিজেও তো শিবার ব্যাপারে কিছুই জানে না। কিন্তু এবারও তারা তাকে থামিয়ে দেয়। অভি তখন বুঝে যায় এত সহজে এদের মুখ থেকে আসল কথা বেরোবে না। তাই সেও আরও বেশি বাড়াবাড়ি করে না। এদিকে ভাউয়ের জেল থেকে ছাড়া পাওয়ার দিন চলে আসে। তবে বেরোনোর আগেই সে মহাভারতের শেষ অধ্যায়টা পড়ে বেরোতে চাচ্ছিল। তাকে যেহেতু সবাই অনেক সম্মান করত, তাই পুলিশ তাকে বাধা দেয় না। ভাউ রুমের দিকে যাওয়ার সময় একজন কনস্টেবলকে কারোর সাথে লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলতে শোনে। ভাউকে সামনে দেখেই লোকটা কেন যেন একটু ঘাবড়ে যায়, তবে ভাউকে সেটা বুঝতে দেয় না। ভাউ তখন রুমে গিয়ে মহাভারত পড়তে শুরু করে,
এমন সময় একটা অদ্ভুত লোক ভিজিটর সেজে জেলের ভেতর ঢুকে কয়েদিদের পোশাক পরে নেয়। এরপর সুযোগ বুঝে ভাউয়ের রুমে ঢুকে তাকে গুলি করে মেরে ফেলে। আসলে কনস্টেবল তখন এই অচেনা লোকের সাথেই কথা বলছিল। ভাউকে মারাটা তাদের দুজনের প্ল্যানিং ছিল, কিন্তু কেন তার উত্তর এখনও অজানা। তবে পরক্ষণেই হঠাৎ দেখা যায় ভাউ গাড়িতে করে পালাচ্ছে। তখন জানা যায় জেলের ভেতর ভাউ মারা যায়নি, মারা গেছে অন্য এক কয়েদি। ভাউ জেল থেকে ছাড়া পাচ্ছে শুনে লোকটা তার সাথে দেখা করতে গিয়েছিল। তখন ভাউ তাকে নিজের চাদরটা পরিয়ে তার হাতে মহাভারত ধরিয়ে দেয় পড়ার জন্য, কারণ এই কনস্টেবলের কথা সে শুনে ফেলেছিল। সে বুঝে গিয়েছিল তাকে মারার প্ল্যানিং করা হচ্ছে, তাই সেও নিজেকে বাঁচানোর জন্য এই প্ল্যানটা সাজায়। তবে নিজের স্বার্থে একটা মানুষকে অনৈতিকভাবে মেরে ফেলবে এতটাও কঠোর সে ছিল না। যে লোকটা তার জায়গায় মারা গেছে সে যাবজ্জীবন কারাদণ্ডের আসামি ছিল। বেঁচে থাকতে আর ওই জেলের বাইরে পা রাখা তার নসিবে ছিল না, তাই ভাউ তাকেই টার্গেট করে। আর সে মারা যাওয়ার পর তার পুরো পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। আরেকদিকে অভি সকাল সকাল হসপিটালে চলে যায় দিব্যাকে ডিসচার্জ করানোর জন্য। তার কেয়ার দেখে দিব্যা আরও বেশি ইমপ্রেস হয়ে যায়। এদিকে তারাও ধীরে ধীরে অভির ক্লোজ হতে শুরু করে। তার বারবার শিবার কথা মনে পড়ে, কিন্তু সেটা সে কাউকে বুঝতে দেয় না। সে আর অভি দিব্যার ডিসচার্জের ফর্মালিটি পূরণ করে বাইরে বেরোচ্ছিল। তখনই জেকে আর মাইকেল সেখানে হাজির হয়। তারাও জানত দিব্যাকে সেদিন ডিসচার্জ করা হবে, কিন্তু তাদের আগে যে অভি সেখানে পৌঁছে যাবে সেটা তারা বুঝতে পারেনি। তো মাইকেল দিব্যাকে সুস্থ দেখে অনেক খুশি হয়। এরই মাঝে হঠাৎ জেকের কাছে একটা কল আসে। সেখানে মটকে নিয়ে কোনো কথা হচ্ছিল। জেকের মুখে নামটা শুনে মাইকেল আর তারা খুব টেনশনে পড়ে যায়। এদিকে দিব্যারা সবাই রুম থেকে বেরিয়ে আসার পর রানা লুকিয়ে লুকিয়ে দিব্যার রুমে যায়। কিন্তু কেন যায় সেটার উত্তর আমরা পরে জানতে পারব। তো জেকেকে ফোন করে একজন জানায় যে মঠ আবারও থানায় গিয়ে শিবার কেস রিওপেন করার রিকোয়েস্ট করেছে। ইন্সপেক্টর রাজি না হওয়াতে সেখানে ঝগড়াঝাটিও করেছে সে। এ কথা শুনে জেকে ভীষণ রেগে যায়। তখন তারা বলে তোমার একটু মঠের সাথে দেখা করা উচিত, কিন্তু জেকে একদমই যেতে রাজি হচ্ছিল না। গত 6 বছর ধরে মঠ ওই একই জিদ ধরে বসে আছে। তবুও তারার কথায় জেকে সেখানে যেতে রাজি হয়ে যায়। কিন্তু সমস্যা হলো জেকে যদি এখন মঠের কাছে যায় তাহলে তারা আর দিব্যাকে বাড়িতে পৌঁছে দেবে কে? তখন অভি বলে ওঠে কোনো সমস্যা নেই, মাইকেল ওদেরকে বাড়িতে পৌঁছে দেবে, আর আমি তোমার সাথে যাচ্ছি মঠের বাড়িতে। তার আইডিয়াটা সবার কাছে ভালো লাগে, তাই সেই কথা অনুযায়ী মাইকেল তারাদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর অভি চলে যায় জেকের সাথে। সেখানে গিয়ে জেকে হঠাৎ বলে ওঠে এই মিডল ক্লাস লোকেদের মিডল ক্লাস প্রবলেম কখনোই শেষ হবে না। মানে এমন একটা ভাব দেখাচ্ছে যেন সে জন্মগতভাবে মিলিয়নিয়ার। তো তার কথা শুনে অভি বলে ওঠে মিডল ক্লাস মানুষের কাঁধে চেপে অনেক মানুষ বড়লোক হয়ে যায়। জেকে তার কথা শুনে একটু অবাক হয়ে যায়, কিন্তু অভি তৎক্ষণাৎ কথাটা কাটিয়ে দেয়। সেটা শিবাদের পুরনো বাড়ি ছিল, তাই অভি সেখানে যাওয়া মাত্রই তার পুরনো স্মৃতিগুলো মনে পড়তে শুরু করে। ভেতরে যাওয়ার পর শিবার বাবার সাথে তাদের দেখা হয়। জেকে ক্যাজুয়ালি অভিকে শিবার বাবার সাথে পরিচয় করিয়ে দেয়। কিন্তু অভি এতদিন পর বাবাকে দেখে নিজেকে সামলে রাখতে পারে না। সে ইমোশনাল হয়ে বাবাকে জড়িয়ে ধরে। শিবার বাবা সেটা দেখে একটু অবাক হয়ে যায়। হঠাৎ একটা অচেনা মানুষ তাকে এভাবে জড়িয়ে ধরবে কেন? তবে ব্যাপারটা নিয়ে কেউ একটা বেশি মাথা ঘামায় না। এরপর জেকে গিয়ে মঠকে বোঝানোর চেষ্টা করে যে তার এসব পাগলামি বন্ধ করা উচিত। সেখানেও এলাকার ইন্সপেক্টরও প্রেজেন্ট ছিল। মঠ তার সামনেই জেককে বলে দেয় আমার ভাই নির্দোষ ছিল, তাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে, তাই এর সত্যতা আমি বের করেই ছাড়ব। তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। মঠ কারো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। তখন ইন্সপেক্টর জেকেকে বলে আপনারা একটু ছেলেটাকে বোঝান, ওর বড় ভাই জেলে থাকা অবস্থায় মারা গেছে। এখন যদি ও ঝামেলা করে তাহলে পুলিশ ওকেও জেলে ঢুকিয়ে দেবে। তখন জেকে তাকে আশ্বস্ত করে বলে যে এরপর থেকে মঠ আর পুলিশদের বিরক্ত করবে না। সেটা শুনে ইন্সপেক্টর সেখান থেকে চলে যায়। শিবার বাবা তখন জেকেকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়। জেকে তখন শিবার মাকে আশেপাশে না দেখে জিজ্ঞেস করে আন্টি কোথায়? শিবার বাবা বলে শিবা মারা যাওয়ার পর থেকে শিবার মা সবসময় মন মরা হয়ে উপরে বসে থাকে, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, কারোর সাথে কথাও বলে না। কথাটা শুনে অভি খুবই কষ্ট পায়। সে ওয়াশরুমে যাওয়ার বাহানা করে ভেতরে চলে যায় তার মাকে এক নজর দেখার জন্য। ভেতরে যাওয়ার পর পথেই মাঠের রুমটা তার চোখে পড়ে যায়। সে ভেতরে ঢুকে রুমটা ঘুরে ফিরে দেখতে শুরু করে। তখন লক্ষ্য করে মঠের টেবিলে আজও তার ছবিটা সুন্দর করে সাজানো। সে আর মঠের একটা ছবি হাতে নিয়ে দেখতে থাকে। এতদিন পর পরিবারের কাছে এসেও তাদেরকে আপন করে কাছে টেনে নিতে পারছে না। এর থেকে কষ্টের আর কী বা হতে পারে? এমন সময় হঠাৎ তার মাকে ওই রুমের দিকে আসতে দেখে অভি সেখান থেকে বের হয়ে যায়। তবে শিবার মা রুমে ঢোকার পর তার মনে কেন যেন একটু খটকা লাগে। ঘটনাক্রমে অভি তার রুমালটা সেখানে ফেলে গিয়েছিল। শিবার মা সেটা হাতে পেয়ে তার গন্ধ নিলে বুঝতে পারে তার ছেলে শিবা এসেছে।
আসলে বাইরের চোখটাকে ফাঁকি দেওয়া গেলেও মনের চোখে ফাঁকি দেওয়া যায় না। আর শিবার মা তো তার মনের চোখ দিয়ে সবকিছু দেখত, তাই ছেলেকে চিনতে তার একটুও ভুল হয় না। সে শিবা শিবা বলে ডাকতে ডাকতে দৌড়ে নিচে নেমে আসে। এরপর তার হাজব্যান্ডের কাছ থেকে জানতে পারে সেটা শিবা না, জেকের বন্ধু অভি। ততক্ষণে জেকে আর অভি সেখান থেকে বেরিয়ে যায়। তবুও শিবার মা ছেলের নাম ধরে ডাকতে ডাকতে বাহিরে বের হয়ে আসে। অভির মন চাচ্ছিল ছুটে গিয়ে তার মাকে জড়িয়ে ধরতে, কিন্তু পরিস্থিতির কারণে বেচারা সেটা করতে পারে না। জেকের সাথে ফিরে আসতে হয় তাকে। তার চোখে পানি চলে আসছে। সেটা লুকানোর জন্য সে দ্রুত সানগ্লাস পরে নেয়। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে সে জেকেকে জিজ্ঞেস করে, এই লোকগুলো কারা? এদের সাথে তোমার কি সম্পর্ক? আর মঠ তার ভাইয়ের ব্যাপারে কি বলছিল? কি হয়েছে তার ভাইয়ের সাথে? তখন জেকে বলে, মঠের ভাই শিবা আমার সব থেকে ভালো বন্ধু ছিল। একটা ভুল করেছিল, আর সেই ভুলের কারণে পুরো পরিবারকে এখন দুর্ভোগ পোহাতে হচ্ছে। অভি তখন কৌতূহলবশত জিজ্ঞেস করে, কি এমন ভুল করেছিল সে? জেকে বলে, ভুল মানুষের উপর বিশ্বাস করেছিল। অভি তখন আবারও জিজ্ঞেস করে, তোমার সাথে শিবার বন্ধুত্ব অনেক গভীর ছিল, তাই না? জেকে বলে, হ্যাঁ, আমি ওকে অনেক ভালোবাসতাম। আজ আমি যা কিছু পেয়েছি সবকিছু শিবার কারণেই। অভি শুধু চুপচাপ তখন তার কথাগুলো শুনতে থাকে, কোনো রিয়্যাক্ট করে না। এরই মাঝে হঠাৎ তাদের গাড়ির টায়ারটা পাংচার হয়ে যায়। জেকে বাইরে বেরিয়ে সেটা ঠিক করার কাজে ব্যস্ত হয়ে পড়ে। গাড়িতে তার কথাগুলো শুনে অভির এমনিতেই বেশ রাগ হয়েছিল। তার মনে হচ্ছিল এক্ষুনি যদি জেকেকে একটা উচিত শিক্ষা দেওয়া যেত তাহলে মন্দ হতো না। জায়গাটা একেবারেই নির্জন আর নিরিবিলি ছিল। এমন সময় হঠাৎ জেকে তার হাতের সেফটি পিনটা অভিকে একটু ধরতে বলে। অভির মাথায় তখন একটা অদ্ভুত সব চিন্তা আসতে শুরু করে। সে ওই সেফটি পিনটা দিয়ে জেকেকে মারার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু তখনই হঠাৎ জেকের ফোনে তারার কল আসে। জেকে তারাকে জানায় তার গাড়িটা নষ্ট হয়ে গেছে, আর অভি তার সাথেই আছে। তারা তখন অভির সাথে কথা বলতে চায়। আর এদিকে অভি তখন বাধ্য হয়ে জেকেকে খুন করার আইডিয়াটা ড্রপ করে দেয়, কারণ তারা যেহেতু জেনে গেছে সে এখন জেকের সাথে আছে, তাই জেকের কিছু হয়ে গেলে সবার আগে সেই ফেসে যাবে। যাই হোক, সে তার সাথে ক্যাজুয়ালি কথা বলতে শুরু করে। ইতোমধ্যেই অভি তাদেরকে অনেক সাহায্য করেছিল, তাই তারা তাকে তাদের হাউস পার্টিতে ইনভাইট করে। অভিও খুশি মনে পার্টিতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। সেখান থেকে ফেরার পরেও অভির তার পরিবারের কথা বারবার মনে পড়ছিল। তখন সে মঠে লেখা ওই চিঠিটা বের করে পড়তে শুরু করে। সেদিন মঠের ওই চিঠিটা সে সঙ্গে করে নিয়ে এসেছিল, আর সেটা সবসময় তার ঘরেই লুকানো থাকতো। তো চিঠিটা পড়তে পড়তে হঠাৎ তার কাছে ভাউয়ের ফোন আসে। ভাউ তার সাথে দেখা করতে চায়। অভি তার সাথে দেখা করে আর বলে এখন পর্যন্ত কি কি হয়েছে সব কিছু খুলে বলে। তার প্ল্যানিং দেখে ভাউ খুবই খুশি হয়। কিন্তু পরিবারকে সামনে দেখার পর থেকে শিবা একটু করে দুর্বল হতে শুরু করেছিল। তখন ভাউ তাকে সাহস দেয়, তাকে বোঝায় যে তার জন্য এই প্রতিশোধ নেওয়াটা কতটা জরুরি। অভিও তখন পুরনো সব কথা ভুলে গিয়ে তার লক্ষ্যে ফোকাস করার সিদ্ধান্ত নেয়। ভাউ তখন তাকে বোঝায় যে নিজের ইচ্ছার বিরুদ্ধে হলেও তাকে জেকেদের মতো করে ভাবতে হবে। তারা ঠিকভাবে শিবাকে ধোঁকা দিয়েছে, সেভাবেই তাদেরকে ধোঁকা দিতে হবে, তা না হলে শিবার প্রতিশোধ পূর্ণ হবে না। অভি তখন তার কথায় রাজি হয়ে যায়। তার প্রথম টার্গেট ছিল দিব্যা। অভি বুঝে গিয়েছিল দিব্যা তাকে মনে মনে পছন্দ করতে শুরু করেছে, আর তারা দিব্যাকে অসম্ভব ভালোবাসে। তাই তার থেকে ভালো টার্গেট আর কেউ হতে পারে না। তো সেই প্ল্যান অনুযায়ী অভি কাজে লেগে পড়ে। সেই রাতে জেকে গিয়ে তারার সাথে রোমান্টিক কথাবার্তা বলতে শুরু করে। তার খুব ইচ্ছে হচ্ছিল নিজেদের একটা বেবি প্ল্যান করার, কিন্তু তারা কখনোই এতে রাজি হয়নি। হবেই বা কেন? সে তো কখনোই জেকেকে মন থেকে ভালোবাসতে পারেনি। তবে সেটা সে জেকেকে বুঝতে দেয় না। আফটার অল জেকে এখন তার স্বামী, তাই মনের বিরুদ্ধেই তারাকে জেকের রোমান্টিক কথাবার্তাতে সায় দিতে হয়। আর সেটা দূর থেকে অভি দেখে ফেলে। নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে দেখে তার মধ্যে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে। সে রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে চলে যায় তারার রুমে, গিয়ে তাকে খুন করার চেষ্টা করে। তখনই হঠাৎ তারা ঘুমের ঘোরে শিবা শিবা বলে ডাকতে শুরু করে। অভি বুঝে যায় তারার মনের ভেতরে এখনও কোথাও না কোথাও শিবা আছে, তাই তারাকে খুন করার সাহস তারার হয় না। সে ফিরে আসে। পরদিন সকাল সকাল অভি তারাদের বাড়িতে চলে আসে। সেদিন তাদের বাড়িতে হাউস পার্টি ছিল। অভি আসবে শুনে দিব্যা অনেক সুন্দর করে সাজগোজ করে। বোনের এক্সাইটমেন্ট দেখে তারা বেশ খুশি হয়। এতদিন পর দিব্যা সব কিছু ভুলে মন খুলে হাসতে শুরু করেছিল, কিন্তু কোথাও না কোথাও অভির দিকে তার ঝুঁকে পড়াটা তারা মেনে নিতে পারছিল না। যাই হোক, তারা আর অভি গার্ডেনে বসে গল্প করতে শুরু করে। জেকে তখন বারবিকিউ করাতে ব্যস্ত ছিল। এরই মাঝে কার্তিক সেখানে চলে আসলে অভি কার্তিকের সাথে গল্প করতে শুরু করে। তখন তারা অদ্ভুতভাবে অভির দিকে তাকিয়ে থাকে। অভি সেটা লক্ষ্য করে তারাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আসছো কেন? তখন তারা বলে, তোমাকে দেখলে আমার একজনের কথা মনে পড়ে যায়। অভি তখন জিজ্ঞেস করে, সে কি আমার মতো দেখতে? তারা বলে, হয়তো কিছুটা মিল আছে,
কিন্তু তোমার থেকে সে আলাদা। তখন অভি আবারও জিজ্ঞেস করে, তাকে কি তুমি পছন্দ করতে নাকি ঘৃণা করতে? তারা বলে, সেটা জানি না, তবে আমি তাকে ভুলতে চাই। এসব কথা বলতে বলতেই হঠাৎ আকাশে ঘন কালো মেঘ ছেয়ে যায়। সেটা দেখে তারা কার্তিককে নিয়ে বাড়ির ভেতরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। অভিও তাদের সাথে ভেতরের দিকে যেতে চাচ্ছিল, কিন্তু দিব্যা এসে তাকে আটকে দেয়। সে অভির সাথে একা কিছুটা সময় কাটাতে চাচ্ছিল। অভিও তখন সুযোগটা হাতছাড়া করে না। দেখতে দেখতে খুব জোরে বৃষ্টি হয়। সবাই তখন বাড়ির ভেতরে চলে যায়, শুধু যায় না অভি আর দিব্যা। দিব্যা অভিকে নিয়ে চলে যায় বৃষ্টি বিলাস করতে। অভি দিব্যাকে দ্রুত ফিরে যেতে বলে, কিন্তু দিব্যা রাজি হয় না। সে অভিকে হাবে ভাবে বোঝানোর সম্পূর্ণ চেষ্টা করে যে অভিকে সে ভালোবাসে, তার উপর বিশ্বাস করে। অভি তখন দিব্যাকে বলে, মানুষের উপর এত সহজে বিশ্বাস করা ঠিক না, পরে কিন্তু পস্তাতে হয়। কিন্তু দিব্যা বলে, মাঝে মাঝে কিছু জিনিস না ভেবেই করে ফেলতে হয়, না হলে ভাবতে ভাবতেই জীবনটা পার হয়ে যাবে, তখন আরও বেশি আফসোস হবে। অভির কাছে তার কথাটা বেশ ভালো লাগে। তার সাথে দিব্যার সময়টা বেশ ভালোই কাটছিল। এদিকে তারার দিব্যাকে নিয়ে খুব টেনশন হচ্ছিল। সে বারবার দিব্যাকে ফোন করেছিল, কিন্তু দিব্যা রিসিভ করছিল না। এরই মাঝে সেখানে মাইকেল চলে আসে। দিব্যা অভির সাথে কোথাও চলে গেছে শুনে সে ভীষণ রেগে যায়। জেকে তখন একটু মজা করে বলে, এত রোম্যান্টিক ওয়েদারে হয়তো দুজন একসাথে আড্ডা দিতে গেছে। সেটা শুনে মাইকেল রেগে গিয়ে বলে, এসব কি ধরনের কথা? আমরা ওই অভিকে কয়দিনই বা চিনি, যদি দিব্যার কোনো ক্ষতি হয়ে যায়? কিন্তু জেকে সেটা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না, কারণ সে অভিকে অনেক বিশ্বাস করত। এটা নিয়ে তার আর মাইকের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এমন সময় অভি আর দিব্যা সেখানে হাজির হয়, আর সাথে সাথে মাইকেল গিয়ে অভিকে জেরা করতে শুরু করে যে সে দিব্যাকে নিয়ে কোথায় গিয়েছিল আর তার সাহস হলো কিভাবে। দিব্যা তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মাইকেল তাতে পাত্তা না দিয়ে অভিকে একটার পর একটা প্রশ্ন করতে থাকে। তার কথাগুলো শুনে অভিরও খুব রাগ হচ্ছিল, কিন্তু সে কোনো রিয়্যাক্ট করে না। তখন জেকে উঠে এসে বলে, অভি তুমি কিছু মনে করো না, আসলে মাইকেল ইদানিং দিব্যাকে নিয়ে একটু বেশি চিন্তায় থাকে, তাই এসব বলছে। তখন অভি শান্ত গলায় তার কাছে ক্ষমা চায় এবং বলে, ভুলটা আমারই ছিল, আমি দিব্যাকে সাথে নিয়ে গিয়েছিলাম, আমি সরি। মাইকেল তখন রেগে ফোঁস করতে করতে সেখান থেকে চলে যায়। এরপর অভি আবারও তার কাছে তারার জন্য ক্ষমা চায়। তখন তারা বলে, আমি জানি তোমার কোনো দোষ নেই, আমি আমার বোনকে খুব ভালোভাবে চিনি। এ কথা বলে সে দিব্যাকে উপরে ফ্রেশ হতে পাঠিয়ে দেয়। এরপর অভিকে বলে, আসলে দিব্যাকে নিয়ে আমরা সবসময় খুব টেনশনে থাকি। ও খুব নরম মনের মানুষ, সেই সাথে খুবই ইমোশনাল, ছোট ছোট ব্যাপারে আপসেট হয়ে যায়। তখন অভি বলে, এরপর থেকে আমি খেয়াল রাখবো। এ কথা বলে সে তারার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর তারা যায় দিব্যার সাথে কথা বলতে। সবাই অলরেডি বুঝে গিয়েছিল দিব্যা অভির প্রেমে হাবুডুবু খাচ্ছে, তাই তারা সরাসরি তাকে বলে, তোমাকে নিয়ে আমার খুব টেনশন হয়, পৃথিবীটা এত সহজ না। তখন দিব্যা বলে, এত কঠিনও না, তুমি একটু সহজ করে দেখলেই হয়। দিব্যা তাকে বোঝায় যে মানুষ যখন খুশি থাকে, স্বপ্ন দেখতে শুরু করে, তখন তার কাছে সবকিছুই ভালো লাগে। তার কথা শুনে তারা একেবারে শান্ত হয়ে যায়। সে আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসে। পুরনো স্মৃতিগুলো তাকে তাড়া করতে থাকে। এদিকে অভি হোটেলে ফিরে দেখে রানা তার জন্য বাইরে ওয়েট করছে। অভি যাওয়া মাত্রই রানা তাকে দিব্যার মেডিকেল রিপোর্টটা ধরিয়ে দেয়। ওই রিপোর্টের জন্যই মূলত সে ওই দিন হসপিটালে গিয়েছিল। অভি রিপোর্টটা নিয়ে ভেতরে গিয়ে চেক করতে শুরু করে। পরদিন সকালে সে রেডি হয়ে বেরিয়ে পড়ে দিব্যার সাথে দেখা করার জন্য। দিব্যার সাথে তার সম্পর্কটা ধীরে ধীরে গভীর হতে শুরু করে। দিব্যা তার প্রতি অনেক বেশি উইক হয়ে পড়েছিল। এখন প্রশ্ন শুধু একটাই, এর পরিণতি কি হতে চলেছে? এদিকে মাইকেল তার সে ইনফর্মারের সাথে দেখা করতে চায়, যাকে সে অভির পেছনে লাগিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ছেলেটা অভির ব্যাপারে তেমন কোনো ইনফরমেশন বের করতে পারেনি। সেটা শুনে মাইকেল খুব রেগে যায়। অভির ব্যাপারে যেহেতু কিছু জানা যাচ্ছে না, তাই সে রানা আর ক্যারির ব্যাপারে খোঁজ নিতে বলে সেখান থেকে চলে যায়। আরেকদিকে তারা যায় শপিং করতে, কিন্তু সেখানে গিয়ে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সে অনেকগুলো দোকানে কেনাকাটা করতে চায়, কিন্তু কোথাও কোনো সেলসম্যান তাকে অ্যাটেন্ড করে না, তার সাথে কোনো কথা পর্যন্ত বলে না। একটা পর্যায়ে সে বিরক্ত হয়ে সেলসম্যানদের খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে সে গিয়ে দেখে সবাই কাউকে ঘিরে দাঁড়িয়ে আছে, তাকে সার্ভ করাতে ব্যস্ত। তারা রাগের মাথায় তাকে কিছু বলতেই যাবে, তখনই দেখে লোকটা অভি। তাকে দেখে তারা ভীষণ অবাক হয়। অবশ্য তাদের এই দেখা হওয়া এবং সেলসম্যানদের অদ্ভুত আচরণটা কাকতালীয় ছিল না। রানা শুরু থেকেই তারাকে ফলো করছিল, আর এই পুরো বিষয়টা অভির প্ল্যান ছিল, যেটার ব্যাপারে তারা কিছুই জানত না। সে সেখানে একটা আওয়ার্ড ফাংশনে যাওয়ার জন্য শপিং করতে গিয়েছিল। ইন্ডিয়ার বেস্ট হোটেল এবং ক্যাসিনোর মধ্যে তার ক্যাসিনোটা নমিনেট করা হয়েছে। সবার ধারণা তাদের ক্যাসিনো জিতবে, এই কারণেই এত বেশি আয়োজন। তো অভির সাহায্য নিয়ে সে তার শপিং কমপ্লিট করে ফেলে। এরপর অভিকে জিজ্ঞেস করে লেডিস শোরুমে সে কেন এসেছে। অভি জানায় সে দিব্যার জন্য একটা ড্রেস কিনতে এসেছে। অভি চাচ্ছিল তারা তাকে ড্রেস কিনতে সাহায্য করুক, কিন্তু জোর দিয়ে কিছু বলে না।
তারা সেটা বুঝতে পেরে তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। ততক্ষণ মাইকেল রানার অ্যাড্রেসটা জোগাড় করে তার বাড়িতে চলে যায়। মাইকেল জানতে পেরেছিল যে রানা একটা সময় আর্মিতেই চাকরি করত, তাই তার পুরনো ব্যাচমেট সেজে সে রানার বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে রানার বউ বাচ্চার সাথে দেখা হয় তার। সে জানতে পারে রানা এবং তার ওয়াইফের অনেক আগেই ডিভোর্স হয়েছে। সাথে এটাও জানতে পারে একটা সময় রানা মদ এবং ড্রাগের নেশায় জড়িয়ে পড়েছিল, তাকে চাকরিটাও হারাতে হয়। তখন তাদের পরিবারের অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। কিন্তু অভি তাদের জীবনে আসার পর তাদের জীবনটা পুরোপুরি পাল্টে গেছে। রানা সবকিছু ছেড়ে সুন্দরভাবে জীবন কাটাতে শুরু করেছে। তবে এর থেকে বেশি ইনফরমেশন সেখান থেকে পায় না মাইকেল। অন্যদিকে মঠ তার মায়ের সাথে কথা বলার সময় হঠাৎ বলে উঠছে, মা জানো, অভি ছেলেটা না বেশ অদ্ভুত। মনে হয় সে আমার রুমে ঢুকেছিল। আমি রুমে ঢুকে দেখি আমার আর দাদার ছবিটা আগে যেখানে রাখা ছিল সেখানে নেই। আমার জিনিসপত্র তো কেউ এলোমেলো করে না। কথাগুলো শুনে তার মায়ের মনে খুব খটকা লাগে। তার বারবার মনে হচ্ছিল অভির সাথে শিবার কোনো কানেকশন অবশ্যই আছে। এরই মাঝে অভি একটা ড্রেস সিলেক্ট করে তারাকে ট্রাই করতে পাঠায়। তখন কথায় কথায় অভি তাকে বলে, তুমি এখন অনেক সাকসেসফুল, কিন্তু আমার কেন যেন মনে হয় তোমার স্বপ্ন অন্য কিছু ছিল। তুমি একটা নকল জীবন কাটাচ্ছ। সেটা শুনে তারার আবারও অতীতের কথাগুলো মনে পড়ে যায়। আসলেই তো তার স্বপ্নগুলো তো ভিন্ন ছিল, কিন্তু স্বপ্ন দেখলে তো আর সেটা পূরণ হয় না। তারা অভিকে বলে পরিস্থিতির কারণে সবার স্বপ্ন সবসময় পূরণ হয় না। তখন অভি বলে চেষ্টা করলে সব পরিস্থিতি মোকাবেলা করা যায়, কিন্তু তার তেমনটা মনে হয় না। সে বলে সবসময় এটা পসিবল না। মাঝে মধ্যে জীবন মানুষকে এমন দোটানায় ফেলে দেয় যেখান থেকে সঠিক পথটা বেছে নেওয়া খুবই কঠিন। অভি তখন কৌতূহলবশত তাকে জিজ্ঞেস করে, যদি তুমি অতীতের কোনো ভুল শোধরানোর সুযোগও পাও, তুমি কি কোনো কিছু পরিবর্তন করতে চাইবে? তারা তখন বেরিয়ে এসে বলে, চাইলেও কি সেটা এখন সম্ভব? আমি সবসময় সেই সুযোগটার অপেক্ষায় থাকি, কিন্তু আজ পর্যন্ত কখনো সুযোগ পাইনি। কথাটা শুনে অভি খুবই ইমোশনাল হয়ে পড়ে। সে আসলে তারার মনের কথাটা জানার চেষ্টা করছিল। তারাও কথাগুলো বলতে বলতে ইমোশনাল হয়ে যায়, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নেয়। মাইকেল জেকের সাথে বসে তাস খেলছিল। এরই মাঝে মাইকেল হঠাৎ বলে উঠে, আমার কেন যেন অভির উপর খুব সন্দেহ হয়। এর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো ঝামেলা আছে। আর এই দিব্যা মেয়েটা ওকে নিয়ে কেন এত মাতামাতি করছে? জেকে কোনোভাবেই মানতে চাচ্ছিল না অভির কোনো বাজে উদ্দেশ্য আছে। তবে মাইকেল যে দিব্যাকে নিয়ে অনেক বেশি টেনশনে আছে এটা সে ঠিক বুঝে যায়, আর সেটা নিয়ে সে হাসি ঠাট্টাও করে। মাইকেল তখন বুঝে যায় জেকের সাথে অভির বিষয় নিয়ে কথা বলে কোনো লাভ নেই, তাই সে রাগের মাথায় উঠে চলে যায়। এদিকে জেকের কাছে তারার ফোন আসে। তারা তখন অভির সাথে শপিং করে ফিরছিল। সেদিন সন্ধ্যায় অ্যাওয়ার্ড ফাংশন শেষ হলে সে জেকের সাথে সেলিব্রেট করতে চাচ্ছিল। জেকে সেটা শুনে একটু অবাক হয়, কারণ তারা কখনোই নিজ থেকে তার সাথে সেলিব্রেট করতে চায় না। যাই হোক, তার সাথে কথা বলে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর অভি যখন আড়াল থেকে তাকে ফলো করতে থাকে। অভি গাড়িতে এসে বসলে দেখা যায় রানা আর ক্যারি আগে থেকেই গাড়িতে তার জন্য ওয়েট করছিল। তাকে হাসি খুশি দেখে ক্যারিয়ের কারণ জিজ্ঞেস করলে অভি বলে, আমাদের প্ল্যান সাকসেসফুল হচ্ছে, সেজন্য আমি খুশি। কিন্তু ক্যারি বেচারি এটাই বুঝতে পারছিল না যে তাদের প্ল্যানটা আসলে কি, তারার উপর প্রতিশোধ নেওয়া নাকি তাকে আবারও ফিরে পাওয়া। তার কথাটা শুনে অভি নিজেও কনফিউজড হয়ে যায়। সেদিন হোটেলে ফেরার পর অভির কাছে ভাউয়ের ফোন আসে। ভাউ আগে থেকেই বুঝে গিয়েছিল অভি তারার প্রতিশোধের সফরে প্রত্যেক পদে পদে কনফিউজড হবে, তাই সে অভিকে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে বলে এবং তার লক্ষ্যে ফোকাস করতে বলে। অভিও তার কথা মেনে নেয়। সেই রাতে হঠাৎ মাইকেল এসে অভিকে কিছু না বলেই গাড়িতে উঠিয়ে যেতে শুরু করে। অভির কাছে বিষয়টা বেশ অদ্ভুত লাগে, কিন্তু সে কোনো প্রশ্ন না করে মাইকেলের সাথেই চলে যায়। মাইকেল তাকে জিজ্ঞেস করে যে এভাবে হঠাৎ তাকে কোথাও নিয়ে যাওয়াতে তার মনে কৌতূহল কাজ করছে কিনা। তখন অভি বলে, আমি সারপ্রাইজ পছন্দ করি। মাইকেল তাকে ভয় দেখানোর জন্য নিজের পিস্তলটা বের করে। অভি সেটা দেখে একটু ঘাবড়ে যায় ঠিকই, তবে কোনো রিয়্যাক্ট করে না। কিছুক্ষণের মধ্যেই তারা ক্যাসিনোতে পৌঁছে যায়। তখন জেকে জানায় মাইকেলকে সেই পাঠিয়েছিল। সে অভির সাথে আবারও জুয়া খেলতে চাচ্ছিল, যে কারণে তাকে ক্যাসিনোতে ইনভাইট করে। তবে মাইকেল ইচ্ছাকৃত বিষয়টা অভিকে জানায় না, যাতে অভি ভয়ে কোনো রিয়্যাক্ট করে বসে আর মাইকেল তাকে পাকড়াও করতে পারে। কিন্তু বেচারার সেই প্ল্যান সাকসেসফুল হয় না। তো জেকে অভিকে টেনে নিয়ে গেলে এবার সে রানাকে টার্গেট করে। কথায় কথায় রানার অতীতের কথাগুলো নিয়ে খোঁটা দিতে শুরু করে। সেই সাথে তাকে এটাও বুঝিয়ে দেয় যে মাইকেল তার বাড়িতে গিয়েছিল এবং তার পরিবারের সাথে দেখা করেছে। হয়তো রানা কোনো রকম ঝামেলা করলে মাইকেল তাদের ক্ষতিও করতে পারে। এই কাজগুলো মাইকেল এজন্য করছিল যাতে রানা রাগের মাথায় মুখ ফসকে কোনো কিছু বলে দেয় আর মাইকেল সেটাকে ক্লু হিসেবে ইউজ করতে পারে। কিন্তু রানা এতটা দুর্বল ছিল না।
তার মনে মনে ভীষণ রাগ হচ্ছিল, তবে অভির কথা মনে করে সে কোনো রকম রিয়্যাক্ট করে না। মাইকেল তখন হতাশ হয়ে সেখান থেকে ফিরে যায়। এরপর রানার অতীতের কথাগুলো মনে পড়তে শুরু করে, যখন সে জুয়া আর মদের নেশায় বিভোর থাকত। নেশার কারণে তাকে সর্বস্বই হারাতে হয়েছিল, এমনকি নিজের বাড়িটাও হারিয়ে ফেলেছে সে। এসব কারণেই তার পরিবারটাও বিচ্ছিন্ন হয়ে যায়। সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছিল সে। সেই পরিস্থিতি থেকে অভি তাকে উদ্ধার করে, তাকে সব দিক থেকে সাপোর্ট করে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে। এসব কথা ভাবতে ভাবতেই অভি তার সামনে এসে দাঁড়ায়। তখন রানা তাকে বলে, বস, আমি মাইকেলকে কবে যে খুন করে ফেলবো। অভি বলে, সেই সময়টাও খুব দ্রুতই আসবে, কিছুদিন ধৈর্য ধরো। রানা তখন একটু শান্ত হয়। এরপর অভি আর জেকে গেমে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে তারা আর দিব্যা তখন বসে গল্প করছিল। এরই মাঝে তারার কাছে একটা ফোন আসে। তাকে জানানো হয় সে অ্যাওয়ার্ডটা জিতে গেছে। তারা খবরটা শুনে ভীষণ খুশি হয়। সে জেকে ফোন করে বিষয়টা জানায় আর সেলিব্রেট করতে চায়। কিন্তু জেকে তখন জুয়ার মধ্যে এতটাই মগ্ন ছিল যে তারার কোনো কথাই তার গায়ে বাঁধে না। সে তারাকে বলে দেয়, তুমি চিন্তা করো না, আমরা কাল সেলিব্রেট করব। সেটা শুনে তারার মনটাই ভীষণ খারাপ হয়ে যায়। অন্যদিকে জেকে ফোন রেখে আবারও গেমে মনোযোগ দিতে যাচ্ছিল। তখনই হঠাৎ অভি সেখান থেকে উঠে বেরোনোর প্রস্তুতি নিতে শুরু করে। সেটা দেখে জেকে একটু অবাক হয়, তবে অভি খুব কৌশলে তাকে অ্যাভয়েড করে বেরিয়ে চলে আসে। সেদিন তার দিব্যাকে নিয়ে ডিনারে যাওয়ার কথা ছিল, তাই জেকে বাড়িতে না থাকার সুযোগটা সে কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়। এদিকে কার্তিক তারাকে একটা খেলনা প্লেন দিয়ে বলে, মা বাবা বাড়িতে আসলে তুমি আমাকে ঘুম থেকে ডেকে দিও, আমার খেলনা প্লেনটা ভেঙে গেছে, আমি আর বাবা মিলে এটা ঠিক করব। তারা কার্তিকের কথা মেনে নেয় এবং কার্তিক ঘুমিয়ে পড়ে। ততক্ষণে অভি তাদের বাড়িতে পৌঁছে যায়। সে দিব্যাকে তার পছন্দ করা ড্রেসটা দিলে সে সেটা পরে অভির সাথে ডিনারে যাওয়ার জন্য রেডি হয়ে নেয়। তারা বেরিয়ে যাচ্ছিল, এমন সময় অভি হঠাৎ তারাকে জিজ্ঞেস করে, তোমার অ্যাওয়ার্ড ফাংশনের কি হলো? তারা বলে, আমরা জিতে গেছি। সেটা শুনে অভি খুব খুশি হয় আর তারাকে তাদের সাথে সেলিব্রেট করতে যেতে অনুরোধ করে। কিন্তু তারা কাবাবের হাড্ডি হতে চাচ্ছিল না। তাই অভি বলে, ঠিক আছে, হয়তো জেকে তোমার জন্য বড় কোনো সারপ্রাইজ প্ল্যান করেছে। কথাটা শুনে তারার মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কারণ জেকে সারপ্রাইজ প্ল্যান করা তো দূরে থাক, তার সাথে ভালো করে দুটো কথাও বলেনি। তবে সেটা সে অভিকে বুঝতে দেয় না। তাই অভি বেরোনোর সময় দিব্যাকে জানায় জেকে এতক্ষণ তার সাথেই ছিল এবং তারার সাথে তার কথাও হয়েছে। হয়তো জেকের কথায় তারা কষ্ট পেয়েছে, তাই তাদের উচিত তারাকে সঙ্গেই নিয়ে যাওয়া। দিব্যা অভির সাথে আলাদা সময় কাটাতে চাচ্ছিল, তবু অভির কথায় সে তারাকে সঙ্গে নিতে রাজি হয়। তারা প্রথমে যেতে রাজি না হলেও তাদের দুজনের জোড়াজোড়িতে পরবর্তীতে তাদের সাথে চলে যায় রেস্টুরেন্টে। কিন্তু সেখানে গিয়ে সে অবাক হয়ে যায়, কারণ এই সেই রেস্টুরেন্ট ছিল যেখানে শিবা তাকে প্রপোজ করেছিল। তার পুরনো স্মৃতিগুলো মনে পড়তে শুরু করে। অভি সেটা দেখে তারাকে জিজ্ঞেস করে, তুমি কি আগে কখনো এখানে এসেছো? তারা বলে, হ্যাঁ, কেউ নিয়ে এসেছিল। অভি জানতে চায় কে সে, কিন্তু তারা কোনো উত্তর দিতে পারে না। এরই মাঝে দিব্যা হঠাৎ অভিকে প্রশ্ন করে বসে, তোমার এক্স গার্লফ্রেন্ড কেন তোমাকে ধোকা দিয়েছিল? অভি বলে, জানি না, তাকে জিজ্ঞেস করার সুযোগ পায়নি আর সেও কখনো বলেনি। এরপর সে আরও বলে, ধোকা এমন একটা বিষয় যেটা মানুষের জীবনকে বিষাক্ত করে দেয়। সেটা শুনে তারা বলে, হয়তো ধোকা দেওয়াটা মানুষ পরিস্থিতির শিকার। তবে অভি সেটা মনে হয় না। সে বলে, পৃথিবীতে এমন কোনো পরিস্থিতি নেই যেটা মানুষকে ধোকা দিতে উৎসাহিত করে। তারার এই কথাগুলো শুনে নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছিল। কষ্টে তার দম বন্ধ হয়ে আসছিল। তাই সে অসুস্থতার অজুহাতে সেখান থেকে চলে যায়। যাওয়ার পথে তার শিবার সাথে কাটানোর সময়গুলো ভীষণ মনে পড়ছিল। কত সুন্দর একটা সময় ছিল তখন, কিন্তু একটা ঝড়ে সব এলোমেলো হয়ে গেল। বেচারি এখন শিবার কাছে ক্ষমা চাইবে, তারও মুখ নেই। এসব কথা ভাবতে ভাবতে সে বাড়ি ফিরেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর হঠাৎ ঘুম ভাঙলে সে দেখতে পায় জেকে বেলুন আর গিফট নিয়ে তার জন্য ওয়েট করছে। কিন্তু সেদিন তার আর কোনো খেয়ালই ছিল না সেদিকে। সে এদিক সেদিক কার্তিকের ওই ভাঙা প্লেনটা খুঁজতে শুরু করে। সে সামনেই রেখেছিল, কিন্তু জেকে রুম সাজাতে গিয়ে সেটা নিচে ফেলে দিয়েছে। তারা সেটা দেখে খুব রেগে যায়। তখন জেকে বলে সে কার্তিককে নতুন প্লেন কিনে দেবে, কিন্তু তারা আরও বেশি রেগে গিয়ে বলে, কার্তিক অনেক আশা করে প্লেনটা রেখে দিয়েছিল তোমার সাথে মিলে ঠিক করবে বলে। ওর দামি দামি খেলনা চাই না, ও একটু তোমার সময় চায়। তুমি কি ইমোশনগুলো বোঝো না? সেটা শুনে এবার জেকে রেগে গিয়ে বলে, ইমোশনের কথা তুমি আমাকে বলছো? আমি গত 6 বছর ধরে তোমার পেছনে ঘুরঘুর করছি। তোমার সুখে দুঃখে সব সময় আমি ছিলাম। তুমি মন থেকে কখনোই আমার সাথে ছিলে না। তুমি কি আসলেও আমাকে ভালোবাসো? একটা বার বলো। এ কথা বলে জেকে ইমোশনাল হয়ে তারাকে জড়িয়ে ধরে, কিন্তু তারার মুখ থেকে একটা কথাও বেরোয় না। বেরোইবে বা কিভাবে? তার মনটা জুড়ে তো আজও শিবা রয়েছে, জেকে নয়।
তাই সে বলে, আমি জানি না আমি কোথায় আছি, কি চাই আর কার জন্য অপেক্ষা করছি। জেকে তার কথা শুনে হতাশ হয়ে যায় আর তারা সেখান থেকে চলে যায়। এদিকে শিবার বাবাকে মাঝরাতেও কাঠের কাজ করতে দেখে শিবার মা তার কাছে এগিয়ে আসে। শিবার বাবা একজন নামকরা কাঠমিস্ত্রি ছিল। অনেকদিন পর একটা বড় অর্ডার পেয়েছিল সে, তাই কাজ নিয়ে ব্যস্ত সময় কাটছিল তার। তো শিবার মা এসে তাকে বলে, আচ্ছা, আমরা তো কখনো শিবার ডেড বডি হাতে পাইনি। সেটা শুনে শিবার বাবা রেগে যায়। সে চাচ্ছিল না শিবার মা বারবার ছেলের কথা মনে করে কষ্ট পাক। সেও তো বাবা, কষ্ট তো তারও হয়। কিন্তু শিবার মা তার কথা মানে না। তার বিশ্বাস ছিল তার ছেলে মারা যায়নি। তাছাড়া তারা কখনো শিবার ডেড বডিও হাতে পায়নি। শুধু জেল থেকে একটা রিপোর্ট আর ডেথ সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয়েছিল। শিবার বাবা তাকে বোঝানোর চেষ্টা করে যে তার এখন সত্যিটা মেনে নেওয়া উচিত, শিবা আসলেই মারা গেছে। কিন্তু মায়ের মন তো সেটা মানতে রাজি না। তখন শিবার বাবা রেগে গিয়ে বলে, তুমি 6 বছর ধরে একই কথা বলে যাচ্ছ। আমার কি কোনো কষ্ট হয় না? তুমি নিজেও কষ্ট পাচ্ছ, আমাকেও কষ্ট দিচ্ছ। আমাদের প্রতি কি তোমার কোনো দায়িত্ব নেই? এটা শুনে শিবার মা আর কোনো কথা বাড়ায় না। অন্যদিকে রানা আর ক্যারি অভির সাথে দেখা করে গেস্ট হাউসে ফিরছিল। সেখানে পৌঁছানোর পর রানা ভেতরে চলে যায় আর ক্যারি চলে যায় একটু হাঁটাহাঁটি করার জন্য। এমন সময় মাইকেল গিয়ে তাকে পাকড়াও করে। ক্যারি তখন অনেক ভয় পেয়ে যায়। সে অভিকে ফোন করে হুমকিও দেয়, কিন্তু মাইকেল তাতে ভয় পায় না। উল্টো বলে, আমার কথা না মানলে তোমারই বিপদ, আমি তোমার অতীতের ব্যাপারে সব জানি। আসলে মাইকেল ক্যারির ব্যাপারে সব ইনফরমেশন জোগাড় করে ফেলেছিল। একটা সময় ক্যারির লাইফস্টাইল একটু আপত্তিকর ছিল। ক্লাবে গিয়ে পার্টি করা, একের বেশি বয়ফ্রেন্ড রাখা তার জন্য কমন ব্যাপার। কিন্তু একদিন তার এই লাইফস্টাইলের কারণে তাকে এক বিপদের মুখে পড়তে হয়। তার বয়ফ্রেন্ডের সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। এতে মেয়েটাকে অনেক ইনসাল্ট এবং বিপদ আপদের সম্মুখীন হতে হয়। সেসব থেকে বাঁচার জন্যই অভির কাছে এসে আশ্রয় নিয়েছিল সে। কিন্তু মাইকেল তার অতীতটাকে আবারও তার সামনে নিয়ে আসে আর তাকে হুমকি দিয়ে বলে যে ক্যারি যদি তার কথা মতো কাজ না করে তাহলে ওই ভিডিও সে আবারও ভাইরাল করে দেবে এবং ক্যারি যাতে কোথাও গিয়ে শান্তিতে বাঁচতে না পারে তার সব ব্যবস্থা করবে। মেয়েটা তার কথা শুনে ভীষণ ঘাবড়ে যায়। মাইকেল তাকে অভির থেকে বেশি টাকা অফার করে, শুধু তাকে অভির ব্যাপারে ইনফরমেশন এনে দিতে হবে। ক্যারির কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে মাইকেলের কথাটাই মেনে নেয়। পরদিন রাতে তারার অ্যাওয়ার্ড পাওয়ার খুশিতে বাড়িতে একটা ছোট্ট পার্টির আয়োজন করা হয়। কিন্তু সেই পার্টি ফেলে তারা চলে যায় শিবার মায়ের সাথে দেখা করতে। সেখানে মঠও উপস্থিত ছিল। তারাকে দেখে সে খুব রেগে যায়। এত বছরেও তারা নিজের অপরাধবোধের কারণে কখনো শিবার পরিবারের সাথে দেখা করার চেষ্টাও করেনি। তাই এতদিন পর শিবার মাকে দেখে সে খুব ইমোশনাল হয়ে পড়ে। তখন শিবার মা তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি তো আমার ছেলেকে ভালোবাসতে, তাহলে তার বিশ্বাস নষ্ট করতে কিভাবে পারলে? তারা তখন কাঁদতে কাঁদতে বলে, আমি এমন ভুল করেছি যার কোনো ক্ষমা হয় না। আমি এটাও জানি এখন আমি যাই বলি না কেন সেটা সত্যি মনে হবে না, তাই কিছু বলতেও পারছি না। শুধু এতটুকুই বলতে পারি আন্টি, আমি শিবাকে আজও অনেক বেশি ভালোবাসি। তার কথা শুনে শিবার মা খুব ইমোশনাল হয়ে যায়। তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে। মঠও নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। এরপর তারা শিবার মাকে তার বাড়িতে নিয়ে যেতে চায়। মঠ তাতে রাজি হয় না। সে বলে, তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমার মা কোথাও যাবে না। কথা বলে মঠরা সেখান থেকে চলে যাচ্ছিল। এরই মাঝে তারার কাছে অভির কল আসে। অভি পার্টিতে গিয়ে তারাকে খুঁজে না পেয়ে কল করেছিল। তো তারা বলে, অভি তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। তার মুখে অভির নামটা শুনে শিবার মায়ের মন বদলে যায়। সে তারার সাথে যেতে রাজি হয়ে যায়। সেটা দেখে মঠ একটু অবাক হয়। সে তার মাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার মা কোনো বাধাই মানে না। এদিকে রানা বাড়িতে না থাকায় মাইকেল তার অ্যাসিস্ট্যান্ট তৌফিককে নিয়ে সুযোগ বুঝে রানার বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে সব জিনিসপত্র ওলট পালট করে খুঁজতে শুরু করে অভির ব্যাপারে কোনো ক্লু পাওয়া যায় কিনা। তবে অনেক খোঁজাখুঁজির পরেও সে কোনো ক্লু পায় না। এরই মাঝে তৌফিক হঠাৎ করে কিছু পেমেন্ট রিসিট দেখতে পায়। সেখান থেকে জানা যায় গত 4 বছরে রানা এই দোকান থেকে লাখ লাখ টাকার ফার্নিচার বানাচ্ছে। যদিও বিষয়টা খুব ইম্পর্টেন্ট না, তবুও তৌফিকের মনে হচ্ছিল ওই দোকান থেকে হয়তো কোনো ক্লু পাওয়া যেতে পারে। সেটা শুনে মাইকেল তাকে সেই দোকানে খোঁজ নিতে বলে। এরই মাঝে তারা শিবার মাকে নিয়ে পার্টিতে পৌঁছে যায়। তাকে দেখে জেকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। অভিরও একই অবস্থা। সে বাধ্য হয়ে তার মাকে না চেনার অভিনয় করতে থাকে, যাতে ধরা না পড়ে যায়। তবে তাতে লাভ হয় না। শিবার মা সোজা তার কাছে চলে যায়। গিয়ে তাকে স্পর্শ করা মাত্রই বুঝে যায় এটাই তার ছেলে শিবা। অভি বারবার তাকে বোঝায় সে শিবা না, অভি, কিন্তু তার মা কোনোভাবেই সেটা মানতে রাজি না। একটা পর্যায়ে সে বাধ্য হয়ে কড়া ভাষায় বলে, আমি অভি, আমি শিবা না, শিবা মরে গেছে। এটা শুনে তার মা মাথা ঘুরে পড়ে যেতে চায়। সবাই তাকে সামলানোর জন্য এগিয়ে আসছে, কিন্তু শিবার মা সেসবের তোয়াক্কা না করে দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। জেকের কাছে ব্যাপারটা বেশ অদ্ভুত লাগে। তারা হঠাৎ শিবার মাকে পার্টিতে কেন নিয়ে আসবে?
আর শিবার মাই বা কেন অভির সাথে কথা বলার চেষ্টা করবে? কোনোভাবেই হিসাব মিলছিল না তার। বাড়িতে ফিরে শিবার মা হাউমাউ করে কাঁদতে শুরু করে। তার আশা ছিল অভি হয়তো তার শিবা হতে পারে, কিন্তু অভির কথায় তার শেষ আশাটুকুও নষ্ট হয়ে যায়। এভাবেই কাঁদতে কাঁদতে হঠাৎ সে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করে। তার হাতে সেই আংটিটা দেখা যায়, যেটা সে তারাকে দেওয়ার জন্য শিবার হাতে দিয়েছিল। আসলে অভি বুঝে গিয়েছিল সে বেশি দিন তার মায়ের কাছ থেকে লুকিয়ে থাকতে পারবে না, তাই সে নিজের অস্তিত্বের জানান দেওয়ার জন্যই পার্টিতে লুকিয়ে তার মায়ের হাতে ওই আংটিটা দিয়ে দেয়। সে জানত আংটি পেলে তার মা সব কিছু বুঝতে পারবে, আর হয়তো ঠিক সেটাই। আংটিটা পেয়ে শিবার মা খুশিতে আত্মহারা হয়ে যায়। সে বুঝতে পারে তার ছেলে আসলেই বেঁচে আছে। এদিকে তৌফিক সেই কাঠের দোকানে পৌঁছে যায়। সে ভেবেছিল সেটা হয়তো কোনো বড় কোম্পানি হবে, কিন্তু দেখা যায় সেটা একটা ছোট্ট কাঠের দোকান। আরও বড় বিষয় হচ্ছে দোকানটা ছিল শিবার বাবার। তবে এই ব্যাপারটা সে মাইকেলকে জানায় না, বরং তাকে বলে দেয় তার হয়তো বুঝতে কোথাও ভুল হয়েছে, এখান থেকে কোনো ইনফরমেশন পাওয়া যাবে না। এরপর তৌফিক দোকানের ভেতর ঢুকলে তাকে দেখে শিবার বাবা খুব খুশি হয় আর বলে, আমাকে এত বড় একটা অর্ডার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তখন জানা যায় তৌফিকের সাথে আগে থেকেই শিবার বাবার পরিচয় ছিল। ওই ফার্নিচারের বড় অর্ডারটা তৌফিকে তাকে দিয়েছিল। সে পকেট থেকে একটা টাকা ভর্তি এনভেলাপ বের করে শিবার বাবাকে দিয়ে বলে, আগের ফার্নিচারগুলো সুন্দরভাবে বানানোর জন্য বস আপনাকে ধন্যবাদ জানিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, শুরু থেকে তো আমরা তৌফিকের বস হিসেবে মাইকেলকেই দেখেছি, তাহলে এই নতুন বসটা আবার কে? এর পেছনেও একটা বড় রহস্য রয়েছে, যেটা আমরা পরবর্তীতে জানতে পারব। তো তৌফিক তার সাথে কথা শেষ করে বের হয়ে আসে, তবে এর কোনো কিছুই মাইকেলকে জানায় না। অন্যদিকে অভি তার পরিবারের উপর আড়াল থেকে নজর রাখতে শুরু করে। সে বুঝে গিয়েছিল গতরাতে যেটা হয়েছে, তারপর জেকে অবশ্যই তার মায়ের পেট থেকে কথা বের করার চেষ্টা করবে। তাই অভি ডিসিশন নেয় তার প্ল্যান এক্সিকিউট করতে দেরি করবে না। সে তৎক্ষণাৎ দিবাকে কল করে, কিন্তু দিব্যা দূরে থাকায় ফোনটা রিসিভ করে তারা। অভির সাথে কথা বলতে বলতে হঠাৎ তাদের কলিং বেল বেজে উঠলে তারা গিয়ে দরজা খুলে, কিন্তু সেখানে কেউ ছিল না, শুধু নিচে একটা এনভেলপ পড়েছিল। তারা কৌতূহলবশত সেটা খুলতেই তার চোখ ছানা বড়া হয়ে যায়। সেখানে তার আর শিবার একটা ছবি ছিল, আর শিবার মুখটা কেটে নষ্ট করে দেয়া হয়েছিল। তারা সেটা দেখে খুব ভয় পেয়ে যায়। সে বুঝে যায় এটা এমন কেউ করেছে যে তার অতীত সম্পর্কে খুব ভালোভাবেই জানে। এরই মাঝে হঠাৎ জেকে সেখানে চলে আসলে তারা ওই ছবিটা তার কাছ থেকে লুকিয়ে ফেলে। জেকে তাকে জিজ্ঞেস করে কে এসেছে, কি হয়েছে, কিন্তু তারা কিছুই বলে না। সেদিন খাবার টেবিলে বসে দিব্যা তারাকে শিবার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে। তারা বলে উনি আমার অনেক ক্লোজ ফ্রেন্ডের মা। সুযোগ বুঝিয়ে যে কেউ তাকে জিজ্ঞেস করে উনি কেন পার্টিতে এসেছিল। তারা বলে দেয় রাস্তায় হঠাৎ আমার সাথে দেখা হয়েছিল, তাই নিয়ে এসেছি। কিন্তু জেকে বুঝে যায় তারা মিথ্যে বলছে, তাই সে আড়ালে গিয়ে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তুমি আমার কাছ থেকে কি লুকাচ্ছ? তারা বলে যেটা আমরা আজ পর্যন্ত সবার কাছ থেকে লুকিয়ে এসেছি সেটাই। জেকে তার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না, তবে তারাও আর কথা বাড়ায় না। সে জেকের কথা উপেক্ষা করে বাড়ি থেকে বের হয়ে যায়। জেকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ, কিন্তু তারা কোনো উত্তর দেয় না। জেকের মনে তখন একটু খটকা লাগে। সে মাইকেলকে ফোন করে আর তারার পেছনে লোক লাগিয়ে দিতে বলে। মাইকেলও তার কথা মতো তৌফিককে তারার পেছনে লাগিয়ে দেয়। এদিকে অভি যায় ভাউয়ের সাথে দেখা করতে। গিয়ে তাকে জানায় সে এবার তারার প্ল্যানটা এক্সিকিউট করার দিকে এগোতে যাচ্ছে, না হলে তার পরিবারের কোনো ক্ষতি হতে পারে। ভাউ তাকে বোঝায় এত অপেক্ষার পর তাড়াহুড়ো করে ডিসিশন নেওয়াটা ঠিক হবে না, কিন্তু অভির হাতে আর কোনো অপশন ছিল না। নিজের জন্য সে নিজের পরিবারকে বিপদের মুখে ফেলতে পারবে না। এমন সময় রানা তাকে ফোন করে জানায় জেকে শিবার বাড়িতে পৌঁছে গেছে। এ কথা শুনে সে শিবার বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। ভাউ তখন তাকে সাবধান করে দেয় যে জেকে মোটেও বোকা না, অভি ধরা পড়তে পারে। তখন অভি বলে আমিও সেটাই চাচ্ছি, আমি চাই ওরা আমাকে টার্গেট করুক, আমার পরিবারকে নয়। এ কথা বলেই অভি শিবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ততক্ষণে জেকে শিবার মায়ের থেকে জানার চেষ্টা করে যে সেদিন সে অভিকে কি বলেছিল, আর সে এতটা রেগেই বা কেন গেল। তবে শিবার মা জেকেকে পুরোপুরি বিশ্বাস করত না, তাই সে কিছুই বলে না। তখন জেকে তার সাথে জোরাজুরি করতে শুরু করে। ঠিক সে সময় অভি সেখানে পৌঁছে যায়। তাকে দেখে জেকে অবাক হয়ে জিজ্ঞেস করে কি ব্যাপার বন্ধু, তুমি এখানে কি করছো? অভি বলে আন্টিকে গতকাল অসুস্থ হয়ে পড়তে দেখলাম, তাই দেখতে এসেছি। তোমাকেও ফোন করেছিলাম, কিন্তু রিসিভ করনি। তখন জেকে ফোন চেক করে দেখে অভি আসলেই তাকে কল করেছিল। অভি শিবার মায়ের জন্য ফুলের তোড়া নিয়ে গিয়েছিল। সেটা দেওয়ার সময় সে আস্তে করে তার মাকে বলে মা, এদের কারোর উপর বিশ্বাস করো না। শিবার মা সেটা শুনে বুঝে যায় নিশ্চয়ই নিজের পরিচয় লুকানোর পেছনে শিবার বড় কোনো কারণ আছে, তাই সে অভিকে সাপোর্ট করতে শুরু করে। এরপর জেকে কৌশলে অভির কাছ থেকে জানার চেষ্টা করে শিবার মা তাকে কি বলেছিল। শিবার মা সেটা শুনে একটু ঘাবড়ে যায়, তবে অভি ক্যাজুয়ালি বলে দেয় যে
আন্টি আমার সামনে বারবার শিবার নাম ধরে রাখছিল, হয়তো উনি কনফিউজড হয়ে গেছে। কথাটা শুনে জেকের মনে একটু ডাউট হয়, এত মানুষকে ফেলে অভিকেই কেন শিবা বলে ডাকতে হবে। এরই মাঝে হঠাৎ শিবার মায়ের হাতে ধাক্কা লেগে কাচের গ্লাসটা ভেঙে যায়। তখন অভি ভেতরে যায় নতুন গ্লাস আনার জন্য। তখন জেকে গিয়ে তাকে বলে, তোমার তো শিবার পরিবারকে খুব ভালো লেগে গেছে দেখছি, এখানে তোমার থাকার ব্যবস্থা করে দেই। অভি বলে, হ্যাঁ, ব্যাপারটা মন্দ হয় না। তখন জেকে বলে, তুমি এই অভাব অনটনের মধ্যে থাকতে পারবে না, পচে মরতে হবে তোমাকে। সেটা শুনে অভি বলে, মরতে তো সবাইকেই হবে, ধনীরাও মারা যায়। এসব কথা বলতে বলতেই শিবার বাবা এসে অভিকে বলে, জেকে ছোটবেলা থেকে এই এলাকায় বড় হয়েছে, এখানকার অলিগলি সব কিছুর মুখস্থ। সেটা শুনে অভি বলে, এজন্যই হয়তো এই জায়গাটা সে এত ভালোবাসে। তো কথাবার্তা শেষ করে বেরোনোর সময় জেকে অভিকে বলে, বন্ধু, তুমি তো আমার ব্যাপারে সব কিছুই জেনে গেছো, কিন্তু আমি তো তোমার ব্যাপারে কিছুই জানি না। তখন অভি তাকে সেদিনের গেমের জন্য ইনভাইট করে। জেকে সেটা শুনে খুব খুশি হয়ে যায়, কারণ গেম খেলতে খেলতে অভির ব্যাপারে সবকিছু জানাও যাবে। এরপর অভি একাই সেখান থেকে বের হয়ে যায়। সেটা দেখে জেকের মনে একটু সন্দেহ হয়। এদিকে তারা একটা অচেনা বাড়িতে গিয়ে ওঠে, আর তাকে ফলো করতে করতে তৌফিকও সেখানে পৌঁছে যায়। তবে সেখানে সে কেন গিয়েছিল সেটা আমরা পরে জানতে পারবো। তো পরদিন তৌফিক আর মাইকেল কথাবার্তা বলছিল। এরই মাঝে জেকে তৌফিককে কল করে তারা আর দিব্যাকে নিয়ে একটা লোকেশনে যেতে বলে। মাইকেল সেটা জানার পর তৌফিককে রেখে নিজেই চলে যায় তাদেরকে ড্রপ করার জন্য। সে ভেবেছিল জেকে হয়তো তাদের জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান করেছে, কিন্তু সেখানে গিয়ে অভিকে দেখে বেচারা শকড হয়ে যায়। অভি মেয়েদেরকে নিয়ে ভেতরে গেলে জেকে এসে মাইকেলকে জিজ্ঞেস করে, অভির ব্যাপারে কোনো খোঁজখবর পেলে? মাইকেল বলে, না। জেকে তখন তাকে রানার গেস্ট হাউসে নিয়ে গিয়ে খোঁজ নিতে বলে। তার বিশ্বাস ছিল সেখানে সে কোনো না কোনো ক্লু অবশ্যই পাবে। তবে মাইকেল তার কথা মতো আবারও চলে যায় সেখানে। তৌফিকও তখন তার সাথেই ছিল। তৌফিক ভেতরে যেতে চাইলে মাইকেল বলে, তুমি বাইরে থাকো, আমি ভেতরে যাচ্ছি, কোনো সমস্যা হলে তোমাকে ফোন করব আমি। তৌফিকের চেহারায় তখন এক অদ্ভুত ভয়ের ছাপ দেখা যায়। তো সে সময় ক্যারি বাড়িতে ছিল। হঠাৎ মাইকেলকে ভেতরে ঢুকতে দেখে সে আড়ালে লুকিয়ে পড়ে। তখনই হঠাৎ তার ফোনে তৌফিক তাকে মেসেজ করে জানায় মাইকেল বাড়ির ভেতরে ঢুকেছে। তবে আনফর্চুনেটলি ফোনটা তখন ক্যারির কাছে ছিল না। কিন্তু প্রশ্ন হচ্ছে, তৌফিকের সাথে ক্যারির সম্পর্ক কী? এর উত্তর জানার জন্য আমাদের আবারও একটু ওয়েট করতে হবে। তো মাইকেল ভেতরে ঢুকে সবকিছু ভালো করে দেখতে শুরু করে। খুঁজতে খুঁজতে ক্যারির ফোন আর ব্যাগ দুটোই পেয়ে যায়। কিন্তু সেগুলো চেক করার আগেই সে একটা ল্যাপটপ অন করা অবস্থায় দেখতে পায়। ল্যাপটপটা অভির ছিল এবং সেখানে কোনো পাসওয়ার্ডও ছিল না। তাই মাইকেল সেটা হাতে পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। এদিকে জেকেদের আড্ডায় হঠাৎ স্বপ্নের কথা উঠলে তারা অভিকে জিজ্ঞেস করে, তোমার স্বপ্ন কি? ঠিক সে সময় জেকের কাছে মাইকেলের ফোন আসলে জেকে আড়ালে চলে যায়। মাইকেল তখন তাকে ওই ল্যাপটপের ব্যাপারে জানায়। ল্যাপটপের ভেতরে একটা ইম্পর্টেন্ট ফাইল ছিল। জেকে তাকে ফাইলটা ওপেন করতে বলে। মাইকেল তখন ফাইলটা খুলে দেখে সেখানে একটা 7 স্টার হোটেলের প্ল্যান করা আছে। কথাটা শুনেই জেকের চোখ চড়ক গাছ হয়ে যায়। সে বুঝে যায় অভি এখানে শুধুমাত্র ক্যাসিনোতে টাকা উড়াতে আসেনি, তার অন্য কোনো প্ল্যান আছে। তাই সে মাইকেলকে ওই প্ল্যানের ছবি তুলে নিতে বলে। মাইকেল তার কথা মতো ছবি তুলে নেয়। এরই মাঝে তৌফিক তাকে ফোন করে বলে, স্যার এক্ষুনি বেরিয়ে আসুন, বাইরে কেউ একজন এসেছে, আমরা ধরা পড়ে যেতে পারি। কথাটা শোনা মাত্রই মাইকেল হন্তদন্ত হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ক্যারির ফোনটা আর চেক করা হয় না। ততক্ষণে অভি তারা এবং দিব্যাকে তার ড্রিম প্রজেক্টের প্ল্যান দেখায়। আর সেই ড্রিম প্রজেক্টটাই হচ্ছে ওই 7 স্টার হোটেল। সেটা দেখে সবাই খুব অবাক হয়, বিশেষ করে তারা, কারণ তার নিজেরও তো একটা বড় হোটেল খোলার স্বপ্ন ছিল। এরই মাঝে অভির কাছে হঠাৎ ক্যারির মেসেজ আসে। ক্যারি তাকে জানায় মাইকেল তাদের বাড়িতে গিয়ে হোটেল প্ল্যানের ছবি তুলে নিয়ে গেছে। অভি মেসেজটা দেখে একটু মুচকি হাসে, কারণ সে আগে থেকে বুঝে গিয়েছিল জেকে এবং মাইকেল তার ব্যাপারে জানার জন্য রানার বাড়িতে অবশ্যই যাবে। তাই সে আগে থেকেই হোটেলের ব্যাপারে সবাইকে জানিয়ে দিয়েছে। অবশ্য এই হোটেলের প্ল্যানিংয়ের পেছনে আরও একটা রহস্য আছে, যেটা জানার জন্য আরও একটু অপেক্ষা করতে হবে। তো এরপর সবাই নিজেদের মতো আড্ডা দিতে শুরু করে, আর অভি চলে যায় পুল খেলতে। তাকে দেখে তারাও তার দিকে এগিয়ে যায়। তখন অভি কথায় কথায় তাকে পুল খেলার জন্য অফার করে দেয়, কিন্তু তারা পুল খেলতে পারত না বলে অভি তাকে শেখাতে শুরু করে। খেলা শিখতে গিয়ে তারা দুজনেই বেশ কাছাকাছি চলে আসে। তারার মনে তখন একটা অদ্ভুত ফিলিংস তৈরি হয়, ঠিক যেমনটা শিবার কাছাকাছি গেলে মনে হতো। কিন্তু এটা তো শিবা না, তাই সে নিজের অনুভূতিগুলো প্রকাশ্য করতে পারছিল না। অভি সেটা বুঝতে পেরে তাকে আরও উৎসাহ দিতে শুরু করে, যাতে তারার মনের ফিলিংসগুলো আরও বেশি প্রখর হয়। এরই মাঝে দিব্যা সেখানে চলে আসে। তাদের দুজনকে একসাথে দেখে মেয়েটার একটু অদ্ভুত লাগে। অভি সেটা বুঝতে পেরে তারাকে খেলতে দিয়ে দিব্যাকে নিয়ে গল্প করতে চলে যায়। রাতে পার্টি সেরে সবাই চলে যাচ্ছিল। তখন অভি ইচ্ছাকৃতভাবেই দিব্যাকে সেখানে থাকতে বলে, যাতে তার সাথে কিছুটা সময় বেশি কাটাতে পারে। তারার কাছে বিষয়টা তেমন ভালো লাগে না।
তবুও বোনের খুশির কথা চিন্তা করে সে রাজি হয়ে যায়। সেদিন বাড়ি ফেরার পর তারা তার বাবার দেওয়া নেকলেসটা নিয়ে কিছু একটা চিন্তা করছিল। এদিকে জেকে ব্যস্ত ছিল মাইকেলের সাথে ওই 7 স্টার হোটেলের প্ল্যানিং নিয়ে কথাবার্তা বলাতে। অভির প্ল্যানিং সম্পর্কে জানার পর থেকেই জেকের মনে লোভ বাসা বাঁধে। সেবার পর এবার সে অভিকে ফাঁসানোর প্ল্যানিং করছিল। সেটা শুনে মাইকেল ভীষণ রেগে যায়। তখন জেকে তাকে বোঝায় যে এই 7 স্টার হোটেলটা শুধু গোয়ারই নয়, পুরো ইন্ডিয়ার সবথেকে বড় আর হাই কোয়ালিটির হোটেল হতে চলেছে। তাই এটা হাতাতে পারলেই তাদের লাইফ পুরোপুরি সেট হয়ে যাবে। সেদিন বাড়ি ফেরার পরেও জেকের মাথায় এসব কথাই ঘুরপাক খাচ্ছিল। তখন আবারও তারা তাকে জানানোর চেষ্টা করে যে সেদিন সে হুট করে কোথায় বেরিয়ে গিয়েছিল, কিন্তু জেকের সেদিকে কোনো খেয়ালই ছিল না। তাই পরবর্তীতে তারাও আর কোনো কথা বাড়ায় না। এদিকে মাইকেল বুঝে উঠতে পারছিল না তার কি করা উচিত। এদিকে জেকের প্রেশার আর অন্যদিকে দিব্যাকে হারানোর ভয়, সবকিছু মিলে বেচারা ভীষণ টেনশনে পড়ে যায়। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে দিব্যাকে কতটা ভালোবাসে, কিন্তু কখনো সেটা জানানোর সাহস পায়নি সে। পরদিন কার্তিকের স্কুল থেকে ফিরতে দেরি হওয়াতে তার আর একটু টেনশন হয়। এমন সময় তার কাছে অপরিচিত নম্বর থেকে একটা মেসেজ আসে। সেখানে বলা হয়, তোমার ছেলে কার্তিক কেমন আছে? এতদিনে তো অনেক বড় হয়ে গেছে মনে হয়। মেসেজটা পড়ে তারা ভীষণ ঘাবড়ে যায়। সে বুঝে গিয়েছিল কাজটা তার বাবার, কারণ সেদিনকার ওই ছবিতে একটা অ্যাড্রেস দেওয়া ছিল। তারা সেই অ্যাড্রেসে গিয়ে জানতে পারে তার বাবা ফিরে এসেছে এবং সেখানেই থাকছে। তবে সে সময় লোকটা বাড়িতে ছিল না বলে তারা দ্রুত সেখান থেকে বের হয়ে আসে। মেসেজটা পাওয়ার পর তারা ডাউট হয় যে তার বাবা কার্তিককে কিডন্যাপ করেনি তো, কারণ সে তো নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। এমন সময় কার্তিক বাড়িতে ফিরে এসে জানায় স্কুল শেষে বন্ধুদের সাথে খেলাধুলা করার কারণে তার দেরি হয়ে গেছে। কথাটা শুনে তারা একটু স্বস্তি পায়। এদিকে জেকে অভিকে ফোন করে বলে, বন্ধু, বিজনেসের জন্য একজন পার্টনার খুঁজছি, তোমার পরিচিত কেউ আছে এমন? অভি বুঝে যায় জেকে তার সাথে পার্টনারশিপ করতে চাচ্ছে। তাই সে খুব কৌশলেই বলে দেয়, না, তেমন কেউ নেই, আর আমি একা কাজ করতেই পছন্দ করি। জেকে তখন বুঝে যায় যে এভাবে তার কাজ উসুল হবে না। তাই সেই রাতেই সে অভিকে গেমের জন্য ইনভাইট করে। রাতে অভি ক্যাসিনোতে যাওয়ার পর জেকে কথায় কথায় তাকে জিজ্ঞেস করে যে তার কাছে এত টাকা কোথা থেকে এলো। অভি জানায় সে কখনো জুয়ায় হারতে পছন্দ করে না, সেখান থেকেই টাকা কামিয়েছে। তাছাড়া বাইরের দেশে তার বিজনেস তো আছেই। প্রথমে জেকের মনে একটু সন্দেহ ছিল যে অভি আসলে এত বড় একটা প্রজেক্ট কমপ্লিট করতে পারবে কিনা। তবে অভির কথা শুনে তার ডাউট দূর হয়ে যায়। এরপর সে জেসমিন নামের একটা মেয়েকে তার পাশে ডেকে বসায়। জেসমিনের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। জেকে তাকে নিজের লাকি চার্ম মনে করত। জেসমিন আসার পর জেকে গেম শুরু করে। এই জেসমিন মেয়েটার সাথেও একটা রহস্য লুকিয়ে আছে, সেটা আমরা সামনে জানতে পারবো। তো খেলতে খেলতে জেকে হঠাৎ অভিকে জিজ্ঞেস করে, আচ্ছা, আমাদের সাথে তোমার দেখা হওয়াটা কি নিতান্তই কাকতালীয়, নাকি এর পেছনে কোনো রহস্য আছে? জেকের মনে হচ্ছিল অভি ইচ্ছাকৃত তাদেরকে টার্গেট করে তাদের হোটেলে উঠেছে, কারণ গোয়াতেই অভি তার প্রজেক্ট রান করতে যাচ্ছে, আর গোয়ার সবথেকে বড় ক্যাসিনোর মালিক জেকে এবং তারা। তো যে কোনো সাহায্যের জন্য তাদের থেকে ভালো অপশন অভির কাছে আর কিছুই ছিল না। অভিও তখন তার কথায় সায় দেয়, তাকে বুঝতে দেয় যে অভি আসলেই জেকের সাহায্য চাচ্ছে। এটা জেনে তো জেকের মনে লাড্ডু ফুটতে শুরু করে, কারণ তার প্ল্যান তো সাকসেসফুল হতে চলেছে। কিন্তু সত্যিকার অর্থে কার প্ল্যান সাকসেসফুল হবে এটা তো সময় বলে দেবে। এসব কথা বলতে বলতেই হঠাৎ একদল গুন্ডা ক্যাসিনোতে অ্যাটাক করে দেয়। তারা পাগলের মতো গোলাগুলি করতে শুরু করে। অভি সেটা দেখে ভীষণ ঘাবড়ে যায়। তবে অদ্ভুত ব্যাপার হলো, কিছুক্ষণ পর তারা নিজ থেকেই আবারও কোথাও গায়েব হয়ে যায়। জেকেরাও বুঝতে পারছিল না হঠাৎ অ্যাটাক করলো কে। তবে বিজনেসের খাতিরে তাদের শত্রুর অভাব ছিল না, তাই এটা নিয়ে খুব বেশি চিন্তাও করে না তারা। জেকে শুধু অভিকে বলে, দেখেছো হোটেলের ব্যবসা করা কতটা রিস্কি, এখানে একা একা ব্যবসা করতে গেলে অনেক বিপদ আপদ আসতে পারে, তাই কাউকে সাথে রাখাই ভালো হবে। এদিকে সেই রাতে তারা কাউকে না জানিয়ে তার বাবার সাথে দেখা করতে যায়। গিয়ে বলে, তুমি আবারও আমাকে ব্ল্যাকমেইল করছো, তোমার লজ্জা করে না? তখন তার বাবা বলে, আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমি এমনটা না করলে তুমি তো আমার সাথে দেখা করতে আসতে না। তুমি বিশ্বাস করো, আমি পুরোপুরি পাল্টে গেছি, আমি আর তোমাদের কোনো ক্ষতি করব না। কিন্তু তারা সেটা মানতে চায় না। সে খুব ভালোভাবেই জানত তার বাবা স্বার্থ ছাড়া এক পাও আগায় না। লোকটা তারাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে সে এখন আর আগের মতো নেই। তারা যদি তাকে আরেকটা সুযোগ দেয় তাহলে সে সেটা প্রমাণ করে দেবে, সে ভালো হয়ে দেখাবে। কিন্তু তারা এসব কথায় কোনো পাত্তা দেয় না। তাই একটা পর্যায়ে লোকটা নিজেই স্বীকার করে যে এ জীবনে তার পক্ষে ভালো হওয়া সম্ভব না। তারা তখন সেখান থেকে বের হয়ে আসে, আর বেরোনোর আগে তার বাবাকে সাবধান করে দেয় যে সে যেন তারার পরিবার নিয়ে দূরে থাকে। বেরোনোর পর তারার খুব অস্বস্তি লাগছিল, একটা অদ্ভুত ভয় আর কষ্ট ঘিরে ধরেছিল তাকে। সে একবার জেকের সাথে কথা বলতে চায়, কিন্তু পরক্ষণে মনে পড়ে জেকের সাথে কথা বলে কোনো লাভ নেই।
তখনই তার অভির কথা মনে পড়ে যে অভিও তো তার সাথে সব কথা শেয়ার করতে বলেছিল। তাই সে অভিকে ফোন করার ডিসিশন নেয়। অভি তখন জেকের সাথে তাদের পুরনো আড্ডায় গিয়েছিল, যেখানে তারা শিবার সাথে আড্ডা দিত। সেখানে কথায় কথায় অভি শিবার কথা তুললে জেকে বলে শিবা খুব সাধাসিধা একটা ছেলে ছিল, মানুষের উপর সহজেই বিশ্বাস করে নিত সে। তখন অভি জিজ্ঞেস করে, তুমি যদি শিবাকে কোনো পরামর্শ দিতে পারতে তাহলে কি বলতে? জেকে বলে, আমি ওকে আমাদের সবাইকে ফেলে পালিয়ে যেতে বলতাম, তাহলে আর ওকে কোনো বিপদে পড়তে হতো না। এসব কথা বলতে বলতেই মদের নেশায় জেকে সেন্সলেস হয়ে যায়। আসলেই নেশা খুব ভয়ঙ্কর জিনিস, মানুষের মুখ থেকে সত্যিটা বের করে দেয়, কিন্তু মানুষ সেটা টেরও পায় না। এমন সময় অভির কাছে তারার কল আসে। কলটা রিসিভ করলেই বুঝতে পারে তারা কাঁদছে। তারা তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কখনো এমন মনে হয় যে পুরো পৃথিবীতে তোমাকে বোঝার মতো বা তোমার কথা শোনার মতো কেউ নেই? তোমার অতীতগুলো তোমার পিছন ছাড়ছে না, আর তুমি এসবের হাত থেকে পালানোর সুযোগ পাচ্ছ না? অভি তখন বুঝে যায় তারার সাথে এমন কিছু হয়েছে যেটা তাকে অতীতের কথা মনে করিয়ে দিয়েছে। তাই সে বলে, হ্যাঁ আমার সাথেও এমন হয়। তখন তারা জানায় সেভাবে আর বেঁচে থাকতে পারছে না, সে মুক্তি চায়। তখন অভি তাকে বাড়ি ফিরে গিয়ে কার্তিককে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়তে বলে, কারণ সে জানতো পুরো পৃথিবীতে তারা সব থেকে বেশি ভালোবাসে কার্তিককে। আর এমন সময় ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়ার থেকে ভালো আর কিছুই হয় না। তারা তার কথা মতো বাড়ি ফিরে কার্তিক আর দিব্যাকে নিয়ে শান্ত মনে ঘুমিয়ে পড়ে, কারণ ওই দুটো মানুষকেই সে সব থেকে বেশি ভালোবাসত। এদিকে মাইকেল তৌফিকের কাছ থেকে ইনফরমেশন পেয়ে সোজা চলে যায় তারার বাবার কাছে। সেখানে গিয়ে তার মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, তোমার আবার ফিরে আসার সাহস হলো কিভাবে? তুমি আবার আমাদের জীবন নষ্ট করতে এসেছ? লোকটা তখন ঘাবড়ে গিয়ে বলে, না না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, আমি তো শুধু আমার মেয়ের সাথে দেখা করতে এসেছি। কিন্তু মাইকেল তার কথা বিশ্বাস করে না। সে লোকটাকে গুলি করতে গেলে সে বলে উঠছে, আমাকে মেরে ফেললে তুমি তোমার ভালোবাসার মানুষকে কী জবাব দেবে? বাবার খুনিকে তো সে কখনোই মেনে নেবে না। সে মূলত দিব্যার কথাই বলছিল। মাইকেল যে তাকে পছন্দ করে সেটা লোকটা আগে থেকেই জানত। তো দিব্যার কথা শুনে মাইকেল শান্ত হয়ে যায়। এদিকে পরদিন সকালে জেকের সেন্স ফিরলে সে আবারও অভিকে পার্টনারশিপের জন্য কনভিন্স করতে শুরু করে। সে অভিকে বলে, আমার সাথে পার্টনারশিপ করলে তুমি অনেক প্রফিট পাবে। তখন অভি বলে, তুমি যদি সত্যি আমাকে প্রফিট দিতে পারো তাহলে তোমার সাথে পার্টনারশিপ করতে আমার কোনো অসুবিধা নেই। জেকে সেটা শুনে খুব খুশি হয়ে যায় এবং বলে, তুমি চিন্তা করো না, এখন তো তুমি আমাদেরই একজন। কথাটা শুনে অভি নিজের উপরে ভীষণ ঘৃণা হচ্ছিল, কারণ পরিস্থিতি আসলেই তাকে জেকেদের মতো বানিয়ে দিয়েছে। এদিকে মাইকেল গিয়ে তারাকে জিজ্ঞেস করে, তুমি আর তোমার বাবা মিলে নতুন কি প্ল্যানিং করেছো? তারা সেটা শুনে রেগে গিয়ে বলে, আমি কোনো প্ল্যানিং করছি না, এতদিন আমাদের দেখাও হয়নি, আমার কাছে আমার বাবা মরে গেছে। সেটা শুনে মাইকেল বলে, তাহলে তো ভালোই হলো, ঈশ্বর তার আত্মার শান্তি দিক। সেটা শুনে তারার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। তাহলে কি মাইকেল তার বাবাকে মেরে ফেললো? কথা ভেবেই সে দৌড়ে চলে যায় তার বাবার কাছে। সেখানে গিয়ে দেখে তার বাবা অচেতন হয়ে পড়ে আছে। তারা ভেবে নেয় তার বাবা মারা গেছে, তাই সে হাউমাউ করে কাঁদতে শুরু করে। কিন্তু পরক্ষণে জানা যায় তার বাবা মরেনি, নেশার ঘোরে সেন্সলেস হয়ে পড়ে আছে। এদিকে অভি চলে যায় তার মায়ের সাথে দেখা করতে। গিয়ে তাকে বলে, আমি তোমাদের অনেক মিস করেছি, কিন্তু চাইলে এখন তোমাদের সাথে আমি থাকতে পারবো না, আমার কিছু কাজ বাকি আছে। তার মা জানতে চায় যে কে কি তাকে ফাঁসিয়েছিল কিনা, তবে অভি কোনো উত্তর দেয় না। এতদিন পর মা ছেলে মুখোমুখি হওয়ায় দুজনেই খুব ইমোশনাল হয়ে যায়। এমন সময় মঠ সেখানে এসে অভিকে দেখে একটু অবাক হয়। তখন অভি বলে, তোমার মতো আমার একটা ভাই আছে, কিন্তু আমি তার সাথে দেখা করতে পারছি না। আমার মনে হয় তোমার ভাইও তোমাকে অনেক ভালোবাসে। তখন মঠ একটু রেগে বলে, আমার ভাই পৃথিবীর সবচেয়ে ভালো ভাই, কিন্তু এখন সে আর বেঁচে নেই। আমি জানি সে আমাকে অনেক ভালোবাসত, কিন্তু গত 6 বছরে সে একটা বারও আমার খোঁজ নেয়নি, আমার চিঠির উত্তরও দেয়নি। আসলে মঠের মনে শিবাকে নিয়ে অনেক অভিমান জমেছিল। তখন অভির অতীতের কথা মনে পড়ে যায়। সে মঠের প্রত্যেকটা চিঠির উত্তর দিয়েছে, কিন্তু সেগুলো মঠের কাছে পৌঁছানোর সুযোগ পায়নি এবং আজও অভি সেটা তার ভাইকে জানানোর সুযোগ পায় না। ভাইয়ের কথা মনে পড়ায় মঠ অনেক ইমোশনাল হয়ে পড়ে, তাই অভিকে হাত জোর করে সেখান থেকে চলে যেতে বলে। তাই অভিরও মন খারাপ হয়ে আর সে বের হয়ে আসে। কিন্তু তারার উপর তার ভীষণ রাগ হচ্ছিল, কারণ ওই মেয়েটার কারণেই তো তার জীবন আজ ধ্বংস হয়ে গেছে। তাই সেও তারার জীবন ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগে। তার জিদ ছিল সে তারাকে সব কিছু ছেড়ে তার কাছে ছুটে আসতে বাধ্য করবে, এমনকি নিজের আদরের ছোট বোনেরও তোয়াক্কা করবে না সে। আর সে সময় অভি তার আসল রূপ দেয়। তো পরদিন অভি একটা বইমেলায় গেলে সেখানে তার সাথে তৌফিকের দেখা হয়। তৌফিক বইয়ের ভেতরে তারার বাবার ছবিটা ঢুকিয়ে তাকে দেয় এবং এটাও জানায় যে মাইকেল এবং তারা রিসেন্টলি ওই লোকটার সাথে দেখা করতে গিয়েছে। অভি তারার বাবার ব্যাপারে জানতো না, তাই সে লোকটার ব্যাপারে খোঁজখবর নিতে বলে। তখন বোঝা যায় তৌফিক আসলে মাইকেলের নয়, বরং অভির হয়ে কাজ করছে। অভি তাকে পরিচয় গোপন করে মাইকেলের সাথে থাকতে বলেছিল। তো তারা কথা বলতে বলতেই সেখানে দিব্যা চলে আসছে, তাই তৌফিক লুকিয়ে সেখান থেকে বের হয়ে যায়।
এদিকে তারা গিয়ে জেকে জানিয়ে দেয় যে তার বাবা ফিরে এসেছে। জেকে সেটা শুনে হতবাক হয়ে যায়। তখন তারা বলে, তুমি মাইকেলকে আমার উপর নজর রাখতে বলেছ, আমাকে কি একটুও বিশ্বাস করো না? জেকে বলে, তুমি আমার কাছ থেকে সব কথা লুকাও, আমি কিভাবে তোমার উপর বিশ্বাস করব বলো? তখন তারা বলে, আমি লুকাবো না তো কি করব, আমার এসব আর ভালো লাগছে না। যেখানেই যাই তুমি, বাবা, মাইকেল আমার পিছন ছাড়ো না, আমি সবার সহ্য করতে পারছি না। কথাটা শুনে জেকে ভীষণ কষ্ট পায়। তার পুরনো দিনের কথাগুলো মনে পড়তে শুরু করে। যখন তারা তাকে জানায় সে প্রেগনেন্ট, তখন জেকে জিজ্ঞেস করেছিল বাচ্চাটা কার। সেদিন তারা সত্যিটা বলার সাহস পায়নি, কারণ সে তখন অলরেডি জেকের ওয়াইফ। তাই জেকে ধরে নিয়েছিল এটা তারই সন্তান, অর্থাৎ কার্তিক যে শিবার ছেলে, এটা আজও জেকে জানে না। যে কারণে সে তারাকে দুই দিক থেকেই ভালোবাসে, প্রথমত নিজের পছন্দের মানুষ হিসেবে এবং দ্বিতীয়ত নিজের সন্তানের মা হিসেবে। তাই সেদিন সে তারার মন ভালো করার জন্য বলে, আমি তোমার স্বপ্ন পূরণ করব। আমি অভিকে পার্টনারশিপের জন্য অফার করেছি, হয়তো রাজি হয়ে যাবে। তারা চুপচাপ তার কথা শুনে কোনো উত্তর দেয় না। এদিকে তৌফিক ভাইয়ের সাথে দেখা করতে যায়। এমন সময় তার কাছে মাইকেলের কল আসে। তৌফিক পার্সোনাল সমস্যার কথা বলে ছুটি নিয়ে ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিল। তাই মাইকেল তাকে দ্রুত ফিরে আসতে বলে, না হলে তার কাজগুলো মাইকেলের করতে হচ্ছে। মাইকেল আসলে তখন দিব্যাকে ফলো করছিল। ভালোবাসার মানুষটাকে চোখের সামনে দেখে ভালোই লাগছিল তার, কিন্তু তার সাথে অভিকে দেখে বেচারার মুড নষ্ট হয়ে যায়। অভি দিব্যাকে নিয়ে একটা অনাথ আশ্রমে গিয়েছিল। সেখানে একটা ছেলের সাথে গিয়ে দেখা করে সে, কিন্তু ছেলেটা কোনোভাবেই তার সাথে কথা বলতে চাচ্ছিল না। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে মানসিকভাবে সুস্থ না। দিব্যা দূর থেকে সেটা দেখে অনাথ আশ্রমের ম্যানেজারকে ওই ছেলেটার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সে বলে, অভিগত কয়েক বছর যাবৎ আমাদের অনাথ আশ্রমে আসে, ওই ছেলেটার সব খরচ উনিই বহন করে। কিন্তু ছেলেটা কখনোই তার সাথে কথা বলে না। তার কাছ থেকে দিব্যা এটাও জানতে পারে যে ওই ছেলেটার বাবা ব্যাংকের সিকিউরিটি গার্ড ছিল। কয়েক বছর আগে ডাকাতের গুলিতে মারা গেছে সে, অর্থাৎ এটা সেই গার্ডের ছেলে যাকে মাইকেল মেরে ফেলেছিল। মাইকেল আড়াল থেকে সব কিছু দেখছিল, কিন্তু দূরে ছিল বিধায় ঠিকঠাক কিছুই বুঝতে পারে না। তো সেখান থেকে ফেরার সময় অভি দিব্যাকে তার বাড়িতে পৌঁছে দিতে চায়। সেখানে গিয়ে তাদের সাথে দেখা হয়ে যায় তারার। দিব্যা ভেতরে যাওয়ার পর অভি তারাকে বলে, তোমাকে গতকাল থেকেও আজকে বেশি সুন্দর লাগছে। কথাটা শুনে তারা লজ্জা পেয়ে যায়। হয়তো কোথাও না কোথাও তার মনে অভির প্রতি ফিলিংস জেগেছিল। তবে সেটা অভিকে বুঝতে না দিয়ে তারা তাকে জিজ্ঞেস করে, গতকাল যখন তাদের কথা হলো তখন দিব্যা অভির সাথে ছিল কিনা। অভি বলে, হ্যাঁ ছিল, আমার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছিল, আমার ওকে জেকে দেওয়া উচিত ছিল। তারা সেটা শুনে একটু অপ্রস্তুত হয়ে যায়। এরই মাঝে দিব্যা এসে জিজ্ঞেস করে, তোমরা কি নিয়ে কথা বলছো? অভি বলে, এটা আমাদের সিক্রেট। কথাটা দিব্যার কাছে একটু অদ্ভুত লাগে, কারণ তার বোনের সাথে তো অভির কোনো সিক্রেট কথা থাকতে পারে না। যাই হোক, সেদিন সন্ধ্যায় অভির ক্যাসিনোতে যাওয়ার কথা ছিল জেকের সাথে বিজনেস ডিল করার জন্য। তবে তার আগেই জেসমিন জেকের সাথে দেখা করতে যায়। মেয়েটা ইনিয়ে বিনিয়ে জেকের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জেকে তাদের সায় দেয় না। এরই মাঝে অভি চলে আসলে জেকে নিচে চলে যায় অভির কাছে। সেখানে জেকে কথায় কথায় অভিকে বলে, জানো আমি কখনো তারাকে ধোকা দিইনি। অভি জিজ্ঞেস করে, তুমি নিশ্চয়ই তারাকে অনেক বেশি ভালোবাসো, তাই না? জেকে উত্তর দেয়, হ্যাঁ, ভাবছি নতুন করে ফ্যামিলি প্ল্যান করব। কথাটা শুনে অভির ভীষণ রাগ হয়, কিন্তু সেটা সে প্রকাশ করতে পারে না। যতই হোক, ভালো তো সে এখনও তারাকেই বাসে। এদিকে ওয়াশরুমে জেসমিনের সাথে ক্যারির দেখা হলে জেসমিন বলে যে সে অনেকবার জেকের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। তখন ক্যারি বলে, চিন্তা করো না, একটা না একটা সময় ও ঠিক দুর্বল হবে। তখন জানা যায় জেসমিন আসলে অভির সাথেই জড়িত। অভি আগে থেকেই তার এজেন্টদেরকে সেট করে রেখেছিল। পরদিন জেকে মাইকেল আর তারাকে নিয়ে তারার বাবার সাথে দেখা করতে যায়। জেকে লোকটার সাথে পার্সোনালি কথা বলতে চাচ্ছিল, তাই তারা এবং মাইকেল বাইরে বেরিয়ে গেলে জেকে তাকে বলে, তোমার সমস্যা কি, আবার কেন ফিরে এসেছো? লোকটা তাকেও এই কথাই বলে যে তার এবার কোনো খারাপ উদ্দেশ্য নেই। তবে বাকিদের মতোই যে কেউ সেটা মানতে চায় না। তখন লোকটা তাকে একটা চেইন দিয়ে বলে, এটা আমার নাতিকে দিও, তবে তারাকে জানিও না। সে আরও বলে, আচ্ছা ছেলেটাকে দেখতে কার মতো হয়েছে, তারার মতো নাকি তোমার মতো? জেকের মনে তখন একটু খটকা লাগে, হঠাৎ লোকটা এমন কথা কেন বলবে। তবে সেখানে রিয়্যাক্ট না করে সেখান থেকে বেরিয়ে আসে সে। এদিকে অভি সুযোগ বুঝে তার মায়ের কাছে গিয়ে সব কিছু খুলে বলে। তার মা তাকে পুলিশের সাহায্য নিতে বলে, কিন্তু সে অপশনটা অভির কাছেই ছিল না। পুলিশের রেকর্ডে তো শিবার কোনো অস্তিত্বই নেই, তাহলে কার কথায় বিশ্বাস করবে সে? অভির ভয় লাগছিল যে সে ধীরে ধীরে ওই শয়তানগুলোর মতো হয়ে যাচ্ছে। কিন্তু তার মা বলে, না, তুমি কখনো ওদের মতো হতে পারবে না, তোমার মধ্যে শিবার ভালো গুণগুলো সবসময় থেকে যাবে। সেদিন আবারও কার্তিকের স্কুলে অ্যানুয়াল ফাংশন ছিল। সেখানে কার্তিক একটা ড্রামায় অভিনয় করবে। পরিবারের সবাই মিলে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। এরই মাঝে মাইকেল আসে তাদের সাথে যাওয়ার জন্য। খুব খুশি ছিল সে, কিন্তু জেকে হঠাৎ বলে উঠছে সেখানে শুধুমাত্র পরিবারের লোকদের যাওয়ার পারমিশন আছে, অর্থাৎ মাইকেলকে সে নিজের পরিবার হিসেবে গণ্যই করে না। কথাটা শুনে মাইকেল ভীষণ কষ্ট পায়। জেকে ব্যাপারটা সামাল দেওয়ার জন্য বলে,
জানো কার্তিক অনেক ভালো অ্যাক্টিং করে, ঠিক আমার মতো। তখন মাইকেল বলে উঠছে, তুমি তো কোনোদিনও ভালো অ্যাক্টিং পারতেই না, ভালো অ্যাক্টিং পারতো শিবা। আমি তো সবসময় কার্তিকের মধ্যে শিবাকে দেখতে পাই। কথাটা শুনে জেকের মনে সন্দেহ হয় যে কার্তিক আসলেও তার ছেলে কিনা। তাই সে রাতের অন্ধকারে ঘুমন্ত কার্তিকের মাথা থেকে কিছু চুল কেটে নেয় ডিএনএ টেস্ট করার জন্য। পরদিন অভি দিব্যাকে ডক্টরের কাছে নিয়ে যায় রেগুলার চেক আপের জন্য। অভি বাইরে বসে ওয়েট করছিল আর দিব্যা ভেতরে গিয়েছিল ডক্টরের কাছে। সেখানে ডক্টর তাকে জানায় তার শরীরের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে, এই মুহূর্তে তার হসপিটালে অ্যাডমিট হওয়া উচিত। কিন্তু দিব্যা তাতে রাজি হয় না। অভির সাথে দেখা হওয়ার পর সে জীবনটাকে মন খুলে উপভোগ করতে শুরু করেছিল। এ সময় সে হসপিটালের বেডে কাটিয়ে নষ্ট করতে চায় না। সে জানতো তার হাতে বেশি সময় নেই, তবুও সে ওই অল্প সময়টাই উপভোগ করতে চায়। এদিকে রানা তখন অভির সাথেই ছিল। সে অভিকে বলে, স্যার দিব্যা মেয়েটা নিষ্পাপ, আর সে অনেক বেশি অসুস্থ, তাই আমাদের খেলায় ওই মেয়েটাকে কষ্ট দেওয়া ঠিক হবে না। অন্তত আপনাকে এই বিষয়টা মানায় না। তার কথা শুনে অভির ভীষণ কষ্ট হয়, কিন্তু বর্তমানে তার কাছে প্রতিশোধটাই আসল, যে কারণে সে তার প্ল্যান অনুযায়ী কাজ চালিয়ে যায়। এদিকে দিব্যার অভির কথা ভেবে ভেবে মাইকেলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। দিব্যা যে তার হবে না এটা সে মানতে পারছিল না। কি করবে সেটাও সে বুঝে উঠতে পারে না। পরদিন কার্তিকের বার্থডে ছিল, আর সেদিনই জেকে ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে পায়। সেখান থেকে সে জানতে পারে সে কার্তিকের বায়োলজিক্যাল ফাদার না। সে রিপোর্টটা মাইকেলকেও দেখানোর চেষ্টা করে, কিন্তু মাইকেল সেদিকে কোনো ইম্পর্টেন্স দেয় না। তার উল্টো জেকের উপর রাগ হচ্ছিল যে সে মানুষের কথায় কান দিয়ে নিজের ছেলের উপর কেন সন্দেহ করছে। জেকে তখন রিপোর্টটা ছিঁড়ে আগুনে পুড়িয়ে দেয় আর সন্ধ্যায় চলে যায় কার্তিকের বার্থডে সেলিব্রেট করতে। অনুষ্ঠান শেষে অভি, জেকে আর তারা বসে বিজনেসের ব্যাপারে ডিসকাস করছিল। এরই মাঝে তারা সেখান থেকে উঠে গেলে জেকে আবারও ফ্যামিলি প্ল্যানিংয়ের বিষয়টা তোলে। সেটা শুনে অভির মাথা খারাপ হয়ে যায়, তবে সেটা কাউকে বুঝতে না দিয়ে সে সেখান থেকে চলে যেতে থাকে। তাকে এভাবে হঠাৎ চলে যেতে দেখে দিব্যার মন খারাপ হয়ে যায়। তখন অভি তাকে তার সাথে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে, যাতে তারা দুজন একসাথে কিছু সময় কাটাতে পারে। সে আসলে দিব্যার মাধ্যমে তারা এবং জেকের উপর প্রতিশোধ নিতে চাচ্ছিল। দিব্যা তখন তারার কাছ থেকে পারমিশন নিতে চায়। প্রথমে তারা তাকে পারমিশন দিয়ে দিলেও পরে যখন দিব্যা বলে আমি আজ রাতে ফিরবো না, তখন সে আর রাজি হয় না। তবে একটা পর্যায়ে দিব্যার জোড়াজুড়িতে তাকে বাধ্য হয়ে রাজি হতে হয়, আর দিব্যা অভির সাথে চলে যায়। তাদের দুজনকে দেখে তারাও কল্পনায় ভাসতে শুরু করে। সে দেখতে পায় সে শিবার বাড়িতে গেছে। সেখানে শিবার জিনিসগুলো দেখে সে খুব ইমোশনাল হয়ে পড়ে। এরই মাঝে হঠাৎ শিবা এসে তার সামনে দাঁড়ায়। তাকে দেখে তারা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে, তার কাছে ক্ষমা চায়, তার কাছে আবারও ফিরে যেতে চায়। কিন্তু পরক্ষণে সে দেখতে পায় ছেলেটা শিবা নয় বরং অভি, অর্থাৎ সে অভির মধ্যে শিবাকে কল্পনা করছিল। এটা মনে পড়তেই সে আবারও বাস্তবেই ফিরে আসে। এরপর সে নিজের রুমে গিয়ে দেখে জেকে সুন্দর করে বেড সাজাচ্ছে। তারা সেটা দেখে একটু অবাক হয়। আরও বেশি অবাক হয় যখন জেকে নতুন করে তাকে বিয়ের জন্য প্রপোজাল দেয়। মূলত জেকে পুরনো স্মৃতি ভুলে নতুন করে সবকিছু শুরু করতে চাচ্ছিল। সে চাচ্ছিল তার নিজের একটা সন্তান হোক। যদিও তার আর এতে কোনো ইন্টারেস্ট ছিল না, কিন্তু স্বামীকে তো অ্যাভয়েড করা যায় না। তাই জেকে যখন কিছু একটা খুঁজতে রুমের বাইরে চলে যায়, সেই সুযোগে তারা কন্ট্রাসেপটিভ খেয়ে নেয়। ঘটনাক্রমে জেকে সেটা দেখে ফেলে। তাই তারা বাধ্য হয়ে তাকে বলে দেয় আমি আর বাচ্চা চাই না। জেকে সেটা শুনে ভীষণ কষ্ট পায়। এই বিষয়টা নিয়ে তাদের দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়। জেকে ফাইনালি এটা উপলব্ধি করতে পারে যে তারা হয়তো কখনোই তাকে ভালোবাসতে পারবে না। তাই সে কাঁদতে কাঁদতে সেখান থেকে বের হয়ে যায়। এদিকে দিব্যাকে নিয়ে অভি তার বাড়িতে গিয়েছিল। সেখানে অভি খুব কৌশলে দিব্যার কাছাকাছি আসার চেষ্টা করে। দিব্যাও তাকে বাধা দেয় না, সবকিছু ঠিকঠাকই চলছিল। এরই মাঝে হঠাৎ করে রানা এবং তার মায়ের কথাগুলো অভির মনে পড়তে শুরু করে। অভি প্রতিশোধের জন্য লিমিট ক্রস করতে পারে ঠিকই, কিন্তু শিবার মন সেটা চায় না। তাই সে দিব্যাকে অপমান করে সেখান থেকে দাঁড়িয়ে দেয়, আর দিব্যাকে ওয়ার্নিং দেয় যে সে যেন কখনোই অভির সাথে যোগাযোগ করার চেষ্টা না করে। দিব্যা বেচারি এসব দেখে তো একদম হতবাক হয়ে যায়। তার মনটা ভেঙে চুরে চুরমার হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এসেই রুমের দরজা লাগিয়ে দেয়। দিব্যার অবস্থা দেখে তারা ভীষণ ঘাবড়ে যায়। সে বারবার দিব্যাকে ডাকতে থাকে, তাকে জিজ্ঞেস করতে থাকে তার কি হয়েছে, কিন্তু দিব্যা দরজাও খোলে না আর উত্তরও দেয় না। এদিকে জেকে ক্যাসিনোতে বসেছিল। তখনই সেখানে জেসমিন চলে আসে। অন্যান্য দিন জেকে জেসমিনকে খুব একটা পাত্তা না দিলেও আজকে সে নিজে থেকেই জেসমিনকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য অফার দেয়। জেসমিন তখন মনে মনে খুব খুশি হয়, কারণ তার প্ল্যান সাকসেসফুল হচ্ছিল। সে তৎক্ষণাৎ জেকেকে নিয়ে তার বাড়িতে চলে যায়। সেখানে পৌঁছানোর পর জেসমিন তাকে ভেতরে আসার জন্য ইনভাইট করে। তখন জেকে টেনশনে পড়ে যায় যে তার আসলেও ভেতরে যাওয়া ঠিক হবে কিনা। অন্যদিকে তারা কোনো উপায় না পেয়ে অভিকে ফোন করতে শুরু করে, কিন্তু বারবার ফোন করার পরেও অভি সেটা রিসিভ করে না। তখন তার মনে পড়ে দিব্যা যাওয়ার সময় তার লাইভ লোকেশনে তারাকে শেয়ার করেছিল। তাই তারা সে লোকেশন অনুযায়ী পৌঁছে যায় অভির বাড়িতে। অভি তাকে দেখে ভীষণ অবাক হয়। তখন তারা তাকে জিজ্ঞেস করে তুমি দিব্যার সাথে কি করেছো, সে এত কান্নাকাটি করছে কেন?
অভি তখন কোনো উত্তর না দিয়ে তারাকে বাড়িতে ফিরে যেতে বলে আর তার মুখের উপরেই দরজা আটকে দেয়। তারা তখন দরজার উপর থেকে বলে, প্রিয় মানুষ ছেড়ে চলে গেলে কতটা কষ্ট হয় সেটা তোমার জানা আছে, কিন্তু তার থেকেও বেশি কষ্ট হয় কিসে জানো? যখন তুমি এটাই জানতে পারো না যে মানুষটা তোমাকে কেন ছেড়ে চলে গেল, কেন তোমাকে ধোঁকা দিল। তার কথাগুলো শুনে অভির অতীতের কথাগুলো মনে পড়তে শুরু করে। তার মনেও তো সেই একই প্রশ্ন বাসা বেঁধে আছে। তার কয়েকদিন পর তারা এবং দিব্যা ঘুরতে বেরিয়েছিল। এমন সময় হঠাৎ কিছু অচেনা লোক এসে দিব্যাকে গুলি করে মেরে ফেলে। তার এই অবস্থা দেখে তারার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে কিছুই বুঝে উঠতে পারছিল না, চিৎকার করে সাহায্যের জন্য কাকুতি মিনতি করছিল, কিন্তু সাহায্য করার মতো কেউ ছিল না। ঠিক এমন একটা মুহূর্তে এসেই গল্পটা শেষ হয়ে যায়। গল্পটা শেষে অনেক প্রশ্ন আসলে আপনাদের থাকতে পারে, যেটা আমারও আছে। প্রথমত, দিব্যার সাথে কেন এমন ঘটনা ঘটল, কারা ঘটালো, এর পেছনে অভির কোনো হাত আছে কিনা, এই প্রশ্নের উত্তরগুলো এখনও পাওয়া যায়নি। তাছাড়া তারার বাবার উদ্দেশ্যই বা কী ছিল সেটাও বোঝা যায়নি। এই সকল কিছুর প্রশ্নের উত্তর মিলবে দ্বিতীয় সিজনে। দ্বিতীয় সিজন অলরেডি রিলিজ হয়েছে। সিরিজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেটা কমেন্টে জানাবেন। আমরা খুব শীঘ্রই হাজির হব দ্বিতীয় সিজন নিয়ে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।